হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমরা একটু শুরুতেই একটু জানাও তো তোমরা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ, কেমন আছো সবাই? তোমরা একটু বলো তো তোমরা সবাই কেমন আছো। আহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আমাদের P16 লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাফিন আহমেদ। তোমাদের অনেকের সাথেই অলরেডি কিন্তু অনেকগুলা ক্লাস করা হয়েছে। তো অনেকে আমাকে চেনো, অনেকে হয়তো চেনো না। তো পরিচয়টা প্রথমে দিয়ে নিই। আমার নাম শাফিন আহমেদ, আমি পড়ালেখা করছি বুয়েট আর্কিটেকচার ডিপার্টমেন্টে। এন্ড আজকে আমাদের যে লেকচারটা এটা হচ্ছে P16। আজকে আমরা পড়বো ফিজিক্সের একদম যে প্রথম অধ্যায়টা আছে, যেটা আমরা হচ্ছে এখনো পড়ি নাই, আমাদের ভৌত জগৎ ও পরিমাপ এই চ্যাপ্টারটা নিয়ে। তো চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। আচ্ছা, তোমরা একটু জানো তো তোমাদের সবকিছু ভিডিও অডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা সবাই রেসপন্স করতেছো, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। সো আমরা চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো প্রথমেই আমাদের ক্লাসটা শুরু করার আগে আমাদের যা কিছু নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের গত ক্লাসের বেশ কিছু বাড়ি কাজ ছিল, তাই না? আমাদের অধ্যায় 3টা শেষ হয়েছিল, এন্ড অধ্যায় 3-এর যেসব বাড়ির কাজগুলা রয়ে গেছে সেইগুলো নিয়ে আমরা অল্প একটু আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা একটু জানাও তো যে তোমরা কেউ এইগুলো সবগুলা সলভ করতে পারছিলা কিনা, বা কারো কোনোটাতে প্রবলেম ছিল কিনা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অনেকে অনেকে অনেকগুলা পারছে, নাফিসা, মাহিমা, মিরাজ। হ্যাঁ, সবাই কিন্তু সবগুলা পারছে, অনেকেই পারছে। তো আমরা চলো এটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে দেখো কি বলা হয়েছে, যে একটি বাস চলতে শুরু করার সাথে সাথে বাসের 16 মিটার পেছন থেকে একজন যাত্রী বাসটি ধরার জন্য দৌড় দেয়। যাত্রী ও বাসের সময় বনাম বেগ লেখচিত্র নিচে দেওয়া হলো। তাহলে আমাদের দেখো সময় বনাম বেগ লেখচিত্র এখানে দেওয়া আছে। এটা যেটা আছে বাম পাশেরটা, এটা কিসের? বাম পাশেরটা হচ্ছে বাসের, আর ডান পাশেরটা কিসের? বাসের বেগ। ডান পাশেরটা হচ্ছে যাত্রীরটা দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের গ নাম্বারে বলা হয়েছে যে বাসটি কর্তৃক 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের বাসের গ্রাফ। তো বাসের গ্রাফ থেকে আমরা বাস রিলেটেড যা কিছু আছে সবকিছু আমরা বের করতে পারবো, তাই না? এই জিনিসটা আমরা অলরেডি শিখে আসছি। তো আমরা কি করব, আমরা এখানে দেখার চেষ্টা করবো যে গ্রাফটা কিসের। তোমরা একটু জানো তো এই গ্রাফটা আসলে কিসের? এই দিক বরাবর নেওয়া হয়েছে বেগ, এই দিক বরাবর নেওয়া হয়েছে সময়। এটা একটা সরল রেখা আসছে, এটা কিসের গ্রাফ বলো তো একটু। হ্যাঁ, ভি ভার্সেস টি গ্রাফ তো অবশ্যই, বাট এই গ্রাফটা আসলে কি নির্দেশ করতেছে? হ্যাঁ, মুনা, সুরাইয়া, এরপর হচ্ছে প্রান্তি। হ্যাঁ হ্যাঁ, এরপর অনেকে সঠিক আনসার দিছে, সবার নাম আর পড়তে পারতেছি না, বাট তোমরা এই যে রেসপন্স করতেছো এই জিনিসটাই আমাদের ক্লাসটাকে আরো বেশি লাইভলি করে তুলতেছে। তো এটা হচ্ছে আমাদের সমত্বরণের গ্রাফ, তাই না? এখানে দেখো বেগটা কি হইতেছে, সরল রেখায় বাড়তেছে। যত সময় যাইতেছে বেগ বাড়তেছে। বেগ বাড়লে যখন সরল রেখা থাকে সেটা কি, তার মানে বেগ বাড়ার হারটা সমান। আর বেগ বাড়ার হারকে কি বলে? ত্বরণ। তার মানে এখানে ত্বরণটা সমান আছে। এটা সমত্বরণের গ্রাফ। আচ্ছা, সমত্বরণের ক্ষেত্রে আমাদের কি বলা হয়েছে? 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো আমরা এই গ্রাফ থেকে কি কি জানি একটু বলো তো। আমরা এখানে জানি হচ্ছে ইউ, তাই না? আমাদের বেগটা শুরু হয়েছে এই জায়গা থেকে, তাই না? এই যে জায়গা থেকে বেগ শুরু হয়েছে সেইটাকে কি বলা হয়? সেটাকে বলা আদিবেগ। এখানে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0, তাই না? এই পয়েন্টটা তো হচ্ছে 0। আচ্ছা, এই জায়গায় বেগটা শেষ হয়েছে, এই যে 4 সেকেন্ডে, 4 নাম্বার সেকেন্ড, এই জায়গায় আমাদের বেগটা শেষ হয়েছে। এই জায়গায় শেষ বেগটা কত? আমরা গ্রাফ দেখেই বুঝতে পারতেছি যে শেষ বেগটা হচ্ছে আমাদের 8। শেষ বেগটা হচ্ছে 8। তাহলে আমাদের দেখো এই গ নাম্বার ম্যাথটা সলভ করার জন্য আমাদের কাছে কি কি ডাটা আছে? আমাদের কাছে ডাটা আছে যে u ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, v ইজ ইকুয়ালস টু 8 মিটার পার সেকেন্ড। আর আমাদের কাছে সময় কি আছে না, দেখো তো গ্রাফ থেকে সময় কত আছে? সময় আছে 4 সেকেন্ড, কারণ 4 সেকেন্ডে বের করতে বলছে। তাহলে টি সমান সমান হচ্ছে 4 সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হবে এস। তাহলে ইউ ভি টি এস, এই চারটা ভ্যারিয়েবল নিয়ে, এই চারটা চলক নিয়ে কোন সূত্রটা আছে একটু বলো তো। অলরেডি ইরা হচ্ছে অ্যান্সারও দিয়ে দিছে। আচ্ছা, তাহলে এখানে কোন সূত্রটা হবে? হ্যাঁ, রায়হানও আনসার দিছে। তো তাইলে এখানে সূত্রটা হবে হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাই না? এখানে
আমরা যদি সবগুলার মান বসাই ফেলি তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে 0, ভি হচ্ছে কত, ভি হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 ইনটু 4, তাহলে এটা আসতেছে কত, এটা আসতেছে 16 মিটার, তাই না? 16 মিটার, এটা কিন্তু খুবই ইজি একটা ম্যাথ, তাই না? এই টাইপের ম্যাথ কিন্তু আমরা 9-10 এ করে আসছি। তো এটাতে আশা করি আমাদের আর প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তো আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, পরের ম্যাথটাতে দেখো কি বলা হয়েছে, যে উদ্দীপকের যাত্রী বাসটি ধরতে পারবে কি, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। আচ্ছা, বাস ধরার জন্য কি করতে হবে বলতো? এই টাইপের ম্যাথও আমরা কিন্তু করে আসছি, তাই না? ওই যে বাঘ হরিণকে ধরার চেষ্টা করতেছে বা একজনের পেছন থেকে আরেকজন যাইতেছে, এরকম ম্যাথ কিন্তু আমরা 9-10 এ করে আসছি। তো ওই টাইপেরই একটা ম্যাথ এখানে দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে, যে এই জায়গায় মনে করি বাসটা ছিল, এটা হচ্ছে বাসের পয়েন্ট, আর এর থেকে 16 মিটার পিছনে ছিল একজন যাত্রী, তাহলে এটা হচ্ছে 16 মিটার পেছনে ছিল হইতেছে যাত্রী, এটা হচ্ছে এ পয়েন্ট। তো এখন আমরা কিভাবে এই ম্যাথটা সলভ করতাম, আমরা ধরে নিতাম যে সামনে কোনো একটা জায়গায় গিয়ে আসলেই যাত্রীটা বাস ধরতে পারছে। তো এরপর আমরা দেখতাম যে এই শর্তটা মানার পরে সময় আসলে ঠিকঠাক আসে কিনা। সময় যদি ঠিকঠাক আসে তাহলে আমরা যেটা ধরে নিছি ওটা ঠিক আছে, আর যদি সময় উল্টাপাল্টা আসে তাহলে আমরা যেটা ধরছি ওই জিনিসটা ঠিক নাই। তাহলে আমরা ধরে নেই যে সি পয়েন্টে গিয়ে যাত্রী বাসটা ধরতে পারবে। তো এরপর আমরা কিভাবে সলভ করতাম, যে এই বাস কত দূর যাবে, বাস যাবে বি থেকে সি পরিমাণ, তাই না? তাহলে বাসের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, বাসের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি, তাই না? এই ক্ষেত্রে আমাদের ইউ কত, ইউ হচ্ছে 0, তাই না? ভি এর মান তো আমরা জানি না, যে এক্স্যাক্টলি 4 সেকেন্ডেরটাই কিন্তু না, এটা হচ্ছে যে কোনো সময় হইতে পারে। তাহলে আমরা এখানে ভি বাই 2 ইনটু টি, এটা আমরা দিলাম। আচ্ছা, এই ম্যাথটা আমাদের সলভ করার ক্ষেত্রে আমাদের আরেকটু সুবিধা হবে কি করলে, আমরা যদি ত্বরণটা নিয়ে হিসাব করি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে, ঠিক আছে? তো চলো আমরা ত্বরণটা বের করার চেষ্টা করি। আমরা এইভাবে না করে ত্বরণ দিয়ে হিসাব করব। সো আমরা যদি ত্বরণটা হিসাব করে নেই তাহলে দেখো কি আসতেছে, যে বাসের ক্ষেত্রে আগের ডাটাগুলো যদি আমরা নেই তাহলে কি হবে, বাসের ক্ষেত্রে কি হচ্ছে, বাসের ক্ষেত্রে আমাদের ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই না? এই ক্ষেত্রে আমাদের গ নাম্বারের যে ডাটাগুলো ছিল, যে শেষ বেগ হয় হচ্ছে 8, আদি বেগ হয় হচ্ছে 0, আর ত্বরণ হচ্ছে এ, টাইম কতক্ষণ ছিল, টাইম ছিল হইতেছে 4 সেকেন্ড। তো এইখান থেকে আমরা ত্বরণ কত পাই, ত্বরণ পাই হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এটা হচ্ছে বাসের ক্ষেত্রে আমরা ত্বরণটা পাইলাম। তো বাসের ক্ষেত্রে আমাদের দূরত্ব কত হবে, তাইলে বাসের ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? আচ্ছা, তো এখন ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ক্ষেত্রে ইউ কত, আমাদের আদিবেগ কিন্তু 0, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আর ত্বরণের মান কত, ত্বরণের মান হচ্ছে 2, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আর বাসের অতিক্রান্ত দূরত্বটা কত, বাসের অতিক্রান্ত দূরত্ব কিন্তু বিসি। তো এখান থেকে আমরা বলতে পারি যে বিসি ইকুয়ালস টু, আচ্ছা এক মিনিট, আমরা সি লিখি নাই, বিসি, এটা হবে হচ্ছে বিসি ইকুয়ালস টু টি স্কোয়ার। এই জিনিসটা কি তোমরা বুঝতে পারতেছো, যে বিসি ইকুয়ালস টু টি স্কোয়ার আসলো কেমনে? কারণ ইউটি এই পার্টটুক হচ্ছে আমাদের 0, এই পার্টটুক হচ্ছে আমাদের 0 হয়ে যাইতেছে, আর এখানে এর মান কত, এর মান হচ্ছে 2, এই 2 আর হাফ কাটাকাটি করে শুধুমাত্র টি স্কোয়ার থাকতেছে, তার মানে বিসি ইকুয়ালস টু টি স্কোয়ার, এটুকু তো আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে এখন আমরা বিসি এর মানটা জানলাম, এখন আমাদেরকে কি জানতে হবে, এখন লোকের ক্ষেত্রে কি, লোকটা আসলে কিভাবে যাচ্ছে বলতো, একটু চ্যাট বক্সে জানাও তো লোকটা কিভাবে যাচ্ছে। আমরা এই গ্রাফটা দেখো, এই গ্রাফে দেখো বেগের মান সবসময়, সময় যত যাইতেছে বেগের মান কি, বেগের মান সেম আছে, তাহলে এটা আসলে কিভাবে যাইতেছে, বেগ সবসময় সমান থাকলে সেটা কি, সেটা সমবেগ। হ্যাঁ, সবাই রেসপন্স করতেছে সমবেগ, সবাইকে থ্যাংক ইউ। তাহলে আমরা লোকের ক্ষেত্রে আমরা কি করব, আমরা আরেকটা পেজ নিয়ে নিতে পারি। আমরা আরেকটা পেজ যদি নেই তাহলে আমরা এখানে বলতে পারি যে লোকের ক্ষেত্রে কিভাবে যাচ্ছে বলতো, লোকটা কত বেগে যাচ্ছে, লোকটা যাচ্ছে হইতেছে 8 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? 8 মিটার পার সেকেন্ড হচ্ছে লোকটার বেগ, তাহলে এটার এস কত হবে, এস ইকুয়ালস টু ভিটি, তাই না?
আচ্ছা, লোকটা কত দূর যাবে বলতো? লোকটাকে কিন্তু এ পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত যাইতে হবে, তাই না? এ থেকে সি পর্যন্ত যাইতে হবে। তাইলে আমরা কি বলতে পারি? লোকটার ক্ষেত্রে দূরত্বটা হবে হচ্ছে এসি। লোকটার ক্ষেত্রে দূরত্বটা হবে হচ্ছে এসি। বেগ কত? বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আর টাইম কত? টাইম তো আমরা জানি না যে কত সময় পর গিয়ে মিলবে, টাইমটা আমরা টাইমের মতো রাখলাম। তো এখন এখান থেকে আমরা বলতে পারি এসি মানে আসলে কি ছিল বলতো? এখান থেকে এসি মানে কি? এবি প্লাস বিসি না? তো ওই জিনিসটা আমরা লিখি যে এসি মানে হচ্ছে এবি প্লাস বিসি ইকুয়ালস টু 8t। আচ্ছা, এবি এর মান কত বলতো? এখান থেকে এই স্লাইড থেকে এবি এর মান কত? এবি এর মান কিন্তু 16 মিটার, তাই না? এবি এর মান 16 মিটার। সো আর বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে টি স্কয়ার। সো আমরা এখানে কি করব? এবি এর মান আমরা 16 বসাবো, বিসি এর মান হচ্ছে টি স্কয়ার বসাবো, আর এখানে 80 তো আছে। এখান থেকে আমরা যদি সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের সমীকরণটা আসে হইতেছে টি স্কয়ার মাইনাস 8t প্লাস 16 ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের টি এর ভ্যালু কত আসে? টি এর একটা মাত্র ভ্যালু আসে, সেটা হইতেছে 4 সেকেন্ড, তাই না? 4 সেকেন্ড আসে। আচ্ছা, সো এখন আমরা যদি এইভাবে ম্যাথটা সলভ করি তাহলে দেখো আমরা কিন্তু যখন 9-10 এ থাকতে এই ম্যাথ, এই টাইপের ম্যাথ সলভ করতাম, তখন কিন্তু আমাদের একটা কনফিউশন ছিল যে এই 16টা কার সাথে যোগ হবে, কার সাথে বিয়োগ হবে, তাই না? এরকম একটা কনফিউশন থাকতো। কিন্তু আমরা যদি এইভাবে একটা ছবি আঁকে নিই, এইভাবে ছবি আঁকার পরে এরপর যদি আমরা এইভাবে এবি কত, বিসি কত আর এসি কত, এই তিনটা জিনিস আমরা নরমালি জ্যামিতিক ভাবে দেখতে পারতেছি, ছবি থেকে দেখতে পারতেছি, ওইখান থেকে যদি আমরা এরকম সমীকরণ বানাই তাহলে কিন্তু আর এরকম কোনো কনফিউশন হওয়ার চান্স নাই যে 16 কোথায় যোগ করব, কোথায় বিয়োগ করব। তাহলে দেখো সরাসরি আমাদের চলে আসতেছে। আর আমাদের কোশ্চেনটা কি ছিল? যাত্রীটা ধরতে পারবে কিনা, বাস ধরতে পারবে কিনা। তাহলে দেখো 4 সেকেন্ড একটা বাস্তব মান আসছে, বাস্তব মান আসলে কি ধরতে পারবে। তাহলে কিন্তু আমাদের ম্যাথটা সলভ হয়ে গেল। আশা করি এটাতে তোমাদের কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে তাহলে একটু জানাও। একজন বলতেছে ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, সবাই সবাই বলতেছে এটা পারবে, এটা বুঝতে পারছে। আচ্ছা, আমরা পরের ম্যাথটাতে যাই। আচ্ছা, এটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো, বরিশাল বোর্ডের একটা ম্যাথ। এখানে কি বলা হয়েছে যে রেকর্ডিং কাজে ব্যবহৃত একটি গ্রামোফোন রেকর্ড প্রতি মিনিটে 10টা ঘূর্ণন সম্পন্ন করে। এই ক্ষেত্রে দুইটি ট্র্যাক এর ব্যাসার্ধ যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের যে জিনিসটা লাগবে এখানে বের করতে বলছে হচ্ছে রৈখিক দ্রুতি। রৈখিক দ্রুতি মানে কি? রৈখিক দ্রুতি মানে ভিটা আমাদেরকে বের করতে বলছে, তাই না? যখন একটা জিনিস ঘুরতে থাকে, যদি একই রকম বেগে ঘুরে, একই রকম রৈখিক বেগে ঘুরে, তাহলে কি কৌণিক বেগটাও সেম থাকতে পারে যদি কোনো কৌণিক ত্বরণ না থাকে। তাইলে আমরা এখানে যেহেতু আলাদা করে কিছু বলে নাই, তাইলে আমরা ধরে নিব যে সবসময় বেগটা এরকমই থাকে, সবসময় এই বেগেই ঘুরতেছে, একই বেগেই ঘুরতেছে গ্রামোফোনটা সবসময়। আচ্ছা, একই বেগে যখন ঘুরতেছে তাহলে কি এটার একটা কৌণিক বেগ আছে। কৌণিক বেগটা কত সেটা আমরা বের করব। এখন কৌণিক বেগের সূত্রটা কি বলতো? কৌণিক বেগের সূত্রটা আমরা হইতেছে এইভাবে বর্ণনা করি যে ডি থিটা ডিভাইডেড বাই ডিটি, তাই না? ডি থিটা বাই ডিটি। এটা এইভাবে কেন? কারণ হচ্ছে আমাদের এই থিটার পরিমাণ, থিটা কি? থিটা হচ্ছে কোণ, তাই না? টি হচ্ছে সময়। কোণের পরিমাণ আর সময়ের পরিমাণ সবসময় একই রকম নাও থাকতে পারে। তখন আমরা কি করি? তখন আমরা একদম ক্ষুদ্র ক্ষুদ্র থিটা নেই আর ক্ষুদ্র ক্ষুদ্র টাইম নেই, তাই না? এই জিনিস হইতেছে, এই কারণেই তো ডিফারেন্সিয়েশন এইভাবে করা হয়। কিন্তু আমাদের যদি কোণ সবসময় একই রেটে বাড়তে থাকে বা কমতে থাকে, তখন আমরা কি করতে পারি? তখন আমরা সিম্পলি জাস্ট এভাবে ডেল্টা থিটা ডিভাইডেড বাই ডেল্টা টি বলতে পারি, তাই না? এটা কখন বলতে পারি? যখন হইতেছে একই একই কৌণিক বেগে ঘুরতে থাকে। কৌণিক বেগটা যদি সবসময় একই থাকে তখন আমরা এইভাবেও বলতে পারি। তাইলে আমাদের কৌণিক বেগটা এইভাবেও নির্ণয় করা যায়। এই ক্ষেত্রে আমরা যেহেতু আমরা ধরে নিচ্ছি যে একই কৌণিক বেগে ঘুরতেছে, কারণ আমাদের আর কোনো ইনফরমেশন দেয়া হয় নাই যে এটা কি স্থির থেকে বাড়ছে নাকি ঘোরা থেকে স্থির হইতেছে, এরকম কিছু বলে নাই। বলছে যে সবসময় ঘুরতেছে। তো এই কারণে আমাদের কৌণিক বেগটা সবসময় একই। তো এখন আমরা উপরে থিটা আর নিচে টাইমটা আমরা বসাবো। তাইলে এখানে টাইম থিটা কত হবে বলতো? কতটুকু কোণ যাইতেছে? 10টা ঘূর্ণন সম্পন্ন করতেছে। 10 বার ঘুরলে, একটা জিনিস যদি 10 বার ঘুরে, পুরো বৃত্তাকার পথ 10 বার ঘুরতেছে, তাহলে বলতো এটা কত দূর যাইতেছে, কতটুকু কোণ অতিক্রম করতেছে? আচ্ছা, 20 পাই। হ্যাঁ হ্যাঁ, সবাই বলতেছে 10 পাই। তাইলে 10 বার ঘুরলে আমাদের একবার ঘুরলে যায় হচ্ছে 2 পাই পরিমাণ, তাই না? আমাদের কোণ কিন্তু রেডিয়ানে নিতে হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোণ রেডিয়ানে নিতে হয়। একবার ঘুরলে যায় 2 পাই, 10 বার ঘুরলে কতটুকু যাবে? 10 ইনটু 2 পাই, তাই না? আচ্ছা, আমরা জিনিসটা একটু আরেকটু বেটার করে লিখি। এটা হবে হচ্ছে 10 ইনটু 2 পাই। আচ্ছা, আর টাইম কতটুকু লাগছে বলতো? এই 10 বার ঘোরার জন্য টাইম কতটুকু লাগছে? প্রতি মিনিট, তার মানে হইতেছে 60 সেকেন্ড।
তাহলে এটা হচ্ছে আমাদের 60 সেকেন্ড। তাহলে এটা আমাদের ওমেগা কত আসতেছে বলতো? ওমেগা আসতেছে 20 / 6, তাহলে হচ্ছে এটা হচ্ছে π/3, তাই না? π/3 আমাদের একক কি? একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। মানে রেডিয়ান পার সেকেন্ড, এটুকু তো আমরা বুঝতে পারছি নাকি? একজন বলছে 360, না 360 কিন্তু নেওয়া যাবে না, আমাদের 2π নিতে হবে, কারণ আমাদের কোন কি রেডিয়ানে নিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা কি করব? এখন আমাদেরকে বলছে রৈখিক দ্রুতি নির্ণয় করো। রৈখিক দ্রুতির ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? মনে করো আমরা প্রথমে এটা বের করব। এটা হইতেছে একটা গ্রামোফোন, এটা আরেকটা। প্রথম গ্রামোফোনের ক্ষেত্রে কি হবে? আমাদের বেগ v1, ভি এর সূত্র কি বলতো? ভি আর ওমেগার মধ্যে সম্পর্কটা কি? ভি আর ওমেগার মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা আর, তাই না? ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর। তাহলে আমরা ওমেগা তো সবসময় সেম, দুইটা একই কৌণিক বেগে ঘুরতেছে, দুইটার ব্যাসার্ধ হইতেছে আলাদা। তাহলে কৌণিক বেগটা আমরা লিখলাম আর কত হবে? আর হইতেছে 6 সেন্টিমিটার। তাহলে ওমেগা ইন্টু আর 1। তাহলে ওমেগা কত? ওমেগা হচ্ছে π/3, আর আর হচ্ছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার মানে 6/100। এরপর এটার রেজাল্ট যত আসবে তত, ঠিক আছে? এটা তোমরা ক্যালকুলেটরে বসায় করে নিতে পারবা, আমি বিশ্বাস করতেছি। আচ্ছা, সেকেন্ডটা যে আছে, সেকেন্ড গ্রামোফোনের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড গ্রামোফোনের ক্ষেত্রে বেগটা হবে, আচ্ছা এই বেগের একক কি? বেগের একক কিন্তু মিটার পার সেকেন্ডে আসবে, রৈখিক দ্রুতি। আচ্ছা, তো এখন আমাদের এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমাদের এটা হবে π/3, আর সেকেন্ডটার ক্ষেত্রে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, 8/100। তো এইটা যত আসবে তত আমাদের মিটার পার সেকেন্ড, তাই না? এই জিনিসটা বুঝতে কি কারো সমস্যা আছে? একটু জানাও তো। আচ্ছা আচ্ছা, অলরেডি সবাই বলতেছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ, সবাই যারা যারা রেসপন্স করতেছে সবাইকে থ্যাংক ইউ। আমরা পরের স্লাইডটাতে যাই। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? এটা হচ্ছে 2018 সালে সব বোর্ডে আসছে, দেখো যে 66 মিটার গড় ব্যাসার্ধের একটি ক্রিকেট মাঠে ক্রিকেট দল এ ফিল্ডিং এবং বি ব্যাট করছে। একজন বোলার 100 কিলোমিটার/আওয়ার বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করলে ব্যাটসম্যান আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বলটিতে আঘাত করে, ফলে বলটি বোলারের নিক্ষেপ বেগের সমান বেগ লাভ করে। সংশ্লিষ্ট ব্যাটসম্যান হতে 20 মিটার দূরে অবস্থানরত একজন ফিল্ডার ব্যাটসম্যান কর্তৃক বলে আঘাত করার সাথে সাথে বল অভিমুখে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করলো। অনেক অনেক ইনফরমেশন দেওয়া আছে, তাই না? অনেকগুলা ইনফরমেশন একসাথে, অনেক এক্সট্রা ইনফরমেশনও দেওয়া আছে। বাট এখান থেকে মেইনলি আমাদের জানতে হবে কি? মেইনলি আমাদের বের করতে হবে উদ্দীপকের বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। আচ্ছা, তাহলে এখানে ঘটনাটা কি? ঘটনাটা যেটা হচ্ছে যে আমরা যদি এটা একটু এইভাবে দেখার চেষ্টা করি যে কত বেগে মারছে। এখানে হইতেছে ব্যাটসম্যান ছিল, ব্যাটসম্যান হচ্ছে এই দিক বরাবর হিট করছে কত? 100 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে, 100 কিলোমিটার/আওয়ার বেগে, 100 কিলোমিটার/আওয়ার এরকম একটা বেগে আঘাত করছে। এর ফলে কি হবে? এর ফলে এই যে বলটা যে আছে, বলটা এইরকম একটা পথ জুড়ে এইদিকে সামনের দিকে যাবে। তো এখন প্রশ্নে বলা হয়েছে যে এই যে সর্বাধিক যে উচ্চতাটা আছে, সর্বাধিক উচ্চতাটা কত হবে? এই এইচটা কত হবে? আমাদের থিটাও দেওয়া আছে। থিটা কত দেওয়া আছে বলতো? থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। এইটাই হচ্ছে মেইন প্রশ্ন। এই যে এত এত কথা বলছে, এত এত কথার মানে হইতেছে এই যে এইটুকুই, যে 30 ডিগ্রি কোণে মারছে 100 কিলোমিটার/আওয়ার বেগে। এখন সর্বোচ্চ উচ্চতা কত? তো সর্বোচ্চ উচ্চতা আমরা কিভাবে বের করতে পারি বলতো? সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি? সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমাদের একদম সরাসরি ফর্মুলা আছে যে h ইকুয়ালস টু v0 স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g, তাই না? এই ফর্মুলা তো আই গেস আমরা সবাই জানি নাকি? এই ফর্মুলা না জানলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এখানে আমাদের v0 কত হবে বলতো? আদিবেগ। আদিবেগ কোনটা? যে বেগে মারা হইছে। তো আদিবেগে হইতেছে আমাদের 100 কিলোমিটার/আওয়ার। তাহলে 100 কিলোমিটার/আওয়ার কে আমরা যদি মিটার পার সেকেন্ডে নিতে চাই তাহলে কি করতে হয় বলতো? 100 ডিভাইডেড বাই 3.6, তাই না? 3.6 দিয়ে ভাগ দিতে হয় না? এই জিনিসটা কি আমরা জানি? একটু বলো তো। আচ্ছা, অলরেডি অনেকে আনসার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে সবাই জানে যে 3.6 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে এইটা স্কয়ার, এটা হচ্ছে v0 স্কয়ার গেল। এরপর কত? এরপর আছে sin 30 ডিগ্রি হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা আমাদের আসলো sin থিটাকে স্কয়ার করলাম 2 ইনটু 9.8। তাহলে এটার আনসার কত আসতেছে বলো তো? এটার আনসার একটু দাঁড়াও, এটার আনসার আসবে হচ্ছে 9.84, 9.84 মিটার, ঠিক আছে? তো তোমরা একটু জানাও তো। অলরেডি পরশ আনসার দিছে, ইরা, মাহাদি, হ্যাঁ এরা সবাই আনসার দিছে যে 9.84।
আচ্ছা, হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ। সবাই সবাই বুঝতে পারতেছে এন্ড ম্যাথটাতে আমার সাথে পার্টিসিপেট করতেছে, এর জন্য সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আমাদের এই প্রশ্নে কিন্তু শুধু এটাই বের করতে বলছে, আর তেমন কিছু একটা বলে নাই। আচ্ছা, পরের ম্যাথটাতে যদি আমরা যাই, পরের ম্যাথে দেখো কি বলছে, উদ্দীপকের ঘটনায় ব্যাটসম্যানকে ক্যাচ আউট করা সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। আচ্ছা, তাহলে ক্যাচ আউট করার জন্য আমাদের ইনফরমেশন কি কি আছে বলতো? ইনফরমেশন আছে হচ্ছে আমাদের এটা এরকম একটা পথ জুড়ে যাবে, ঠিক আছে, এরকম একটা পথে যাবে। আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এটা হচ্ছে আদি বেগ হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাই না? তো এখন আমরা দেখি যে এই বলটা এইভাবে কেউ যদি ওকে ডিস্টার্ব না করে, তাহলে এটা সর্বোচ্চ কত দূর যায়? সর্বোচ্চ কত দূর যায় এক্স অ্যাক্সিসে, সামনের দিকে কত দূর যায়, এটাকে কি বলে? এটাকে কিন্তু বলে আনুভূমিক পাল্লা, তাই না? আচ্ছা, হ্যাঁ, নাফিসা বলতেছে স্মার্ট বস বেস্ট, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, পাল্লা বলে। আচ্ছা, পাল্লার ফর্মুলাটা কি বলতো? পাল্লার ফর্মুলাটা হইতেছে যে আর ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, তাই না? ভি নট স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এই ফর্মুলা আশা করি সবাই জানে, অলরেডি অ্যানসারও দিয়ে দিছে সাদ নামে একজন। সো আমরা এখানে চলো ভ্যালুগুলো বসাই। এটা হবে 100 ডিভাইডেড বাই 3.6, এক মিনিট, 100 ডিভাইডেড বাই 3.6 হোল স্কয়ার ইনটু সাইন, কি হবে? সাইন এবার হচ্ছে 60 ডিগ্রি হবে, ডাবল থিটা, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে কোনো হোল স্কয়ার নাই। আচ্ছা, আর এখানে নিচে হবে হচ্ছে 9.8। তাহলে এটা ভ্যালু কত আসে বলো তো? এটা যদি আমরা একটু বের করার চেষ্টা করি, এটা আসবে হচ্ছে এক মিনিট, আচ্ছা, এই ক্ষেত্রে আসতেছে 68.18, তাই না? ইরা, রাব্বি, তাসনিম এরাও অলরেডি বলে ফেলছে যে আমাদের 68.18 মিটার আসতেছে। তাহলে এটা আসতেছে হচ্ছে 68.18 মিটার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লাটা। তাহলে এটা সর্বোচ্চ কত দূরে যাইতে পারবে? সর্বোচ্চ এই বরাবর এই যে এতটুকু দূরত্বটা, এটা হচ্ছে আমাদের 68.18 মিটার, তাই না? এইটুকু তো আমরা বুঝতে পারতেছি। তো এখন কি বলা হয়েছে যে ব্যাটসম্যান থেকে 20 মিটার দূরে একজন ফিল্ডার ছিল। তাহলে ব্যাটসম্যান থেকে ব্যাটসম্যান ছিল এই জায়গায়, ব্যাটসম্যান থেকে এই যে 20 মিটার দূরে এই জায়গায় একজন ফিল্ডার ছিল। এটা হচ্ছে আমাদের 20 মিটার, 20 মিটার দূরে একজন ফিল্ডার ছিল। এই ফিল্ডার কি করছে বলতো? আমাদের কোশ্চেনে কোন জায়গায় ছিল? 20 মিটার দূরে অবস্থানরত একজন ফিল্ডার ব্যাটসম্যান কর্তৃক বলে আঘাত করার সাথে সাথে বল অভিমুখে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করছে। তাহলে এই লোকটা কি করছে? এই ফিল্ডারটা কি করছে? এই ফিল্ডার কিন্তু এইদিকে দৌড় দেওয়া শুরু করছে কত? কিভাবে? 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? ও যে দৌড় শুরু করছে, ও দৌড় শুরু করার পরে এই বলটা নিচে পড়তে পড়তে ও গিয়ে বলটা ধরতে পারে কিনা, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এই জিনিসটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? যে কতক্ষণ ধরে এই বলটা এইভাবে গেছে, এই মাটিতে গিয়ে পড়তে বলটার কত টাইম লাগছে, এটুকু আমাদেরকে বের করতে হবে না? তো আমাদেরকে টাইমটা আগে বের করে নিতে হবে। আচ্ছা, অলরেডি অনেকেই হইতেছে কি আনসার দিয়ে দিছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা চলো টাইমটা বের করি। টাইমটা বের করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে আরেকটা এক্সট্রা পেজ নিয়ে নিতেছি। আচ্ছা, টাইম যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? টাইমের সূত্রটা হচ্ছে যে t is equals to 2 v naught sin theta ডিভাইডেড বাই জি, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের आंसर কত আসে বলো তো? এই ক্ষেত্রে আমাদের অ্যানসারটা আসবে হচ্ছে, আমরা চলো ফর্মুলাগুলো বসাই। 2 ইনটু 100 বাই 3.6 ইনটু sin 30 ডিগ্রি, এটা ডিগ্রি হবে 30 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। তাহলে এখানে টাইম কতটুকু আসতেছে? টাইম কতটুকু আসে বলো তো? টাইম অলরেডি পরশ, নাবিলা, ইরা, তায়েবা, পুষ্পি, মুনা সবাই আনসার দিয়ে দিছে। এটা হচ্ছে 2.83 সেকেন্ড, তাই না? তাহলে আমাদের 2.83 সেকেন্ড আসবে, 2.83 সেকেন্ড আসবে। আচ্ছা, 2.83 সেকেন্ড যদি আসে তাহলে আমাদের কি আসবে বলতো? এই ক্ষেত্রে এই ফিল্ডারটা সামনে এই বলটা ধরার জন্য কতটুকু টাইম পাইতেছে? এই বলটা ধরার জন্য টাইম পাইতেছে হইতেছে 2.83 সেকেন্ড, তাই না? তো এখন আমরা হিসাব করি যে 2.83 সেকেন্ডে এই ফিল্ডারটা আসলে কত দূর যাইতে পারবে, এটুকু হিসাব করলেই তো হয়ে যাইতেছে। তো আমরা এটা হিসাব করি, চলো। আচ্ছা, তো তাহলে আমরা বলি যে ফিল্ডারের ক্ষেত্রে
ফিল্ডারের ক্ষেত্রে ফিল্ডার কত দূর যাবে, ফিল্ডার যেহেতু সমবেগে যাইতেছে এস ইকুয়ালস টু ভিটি সূত্র, এস ইকুয়ালস টু ভিটি, এখানে ফিল্ডার কত বেগে যাইতেছে 10, 10 ইনটু কত 2.83, তাহলে এটা কত দূর যাবে, এটা যাবে হচ্ছে 28.3 মিটার, তাই না? 28.3 মিটার যাইতেছে, তাহলে আমাদের দেখো ওকে ধরতে পারবে? হ্যাঁ, অলরেডি রাব্বি, ইরা, তায়েবা, নাফিস, পুষ্পি, সরণি অ্যান্সার দিয়ে দিছে 28.3, তাহলে ও কিন্তু এটা ধরতে পারবে না, কারণ ওর যাওয়া লাগবে কত, ও হইতেছে 20 মিটার সামনে ছিল, আরো কত দূর গেছে, আরো হইতেছে 28.3 মিটার গেছে, 28.3 মিটার গেছে, তাহলে টোটাল কত দূর গেছে বলতো? টোটাল গেছে হইতেছে, আমরা এটা এদিক বরাবর যদি দেখাই, টোটাল গেছে হইতেছে 48.3 মিটার, তাই না? 48.3 মিটার গেছে, কিন্তু যা লাগতো কত, যা লাগতো হইতেছে 68.18 মিটার, তাহলে আমাদের ধরতে পারবে না, তাই না? এইটুকু আমরা বুঝতেছি নাকি? আচ্ছা, তাহলে এই সিঁড়িটা ধরতে পারবে না। আচ্ছা, এইখানে আরেকটা মজার ব্যাপার আছে। হ্যাঁ, ইফতেখার যে জিনিসটা বলছে, এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা কি দেখো, পাল্লা কত আসছে, পাল্লা আসছে 68.18, তাই না? কিন্তু মাঠের ব্যাসার্ধ কত, মাঠের ব্যাসার্ধ কিন্তু 66, তাইলে পাল্লা বের করে কিন্তু আমরা দেখা বুঝা ফেলতেছি এটা কিন্তু অলরেডি মাঠের বাইরে চলে গেছে, তো অলরেডি কিন্তু ছক্কা হয়ে গেছে। সো এই ফিল্ডার যতই দৌড়াক না কেন ও কিন্তু আসলে ধরতে পারতো না, বাট আমাদেরকে পুরো ম্যাচটা করে দেখাইতে হবে যে ফিল্ডার আসলে যাইতে পারে কিনা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের যদিও দরকার নাই, মানে থিওরিটিক্যালি দরকার নাই, বাট আমাদেরকে কিন্তু পুরোটা বের করে দেখাইতে হবে যে ধরতে পারবে না। যদি 66 থেকে অনেক বেশি হয়ে গেছে, মনে করো 100 হয়ে গেছে পাল্লা, ঠিক আছে, তখন হইতেছে বের করা লাগতো না, যে এটা কোনোভাবেই ধরা সম্ভব না, ঠিক আছে? সো এইখানে আমাদের বের করে দেখানো লাগবে। আচ্ছা, তো আশা করি এই ম্যাথে আর কারো কোনো প্রবলেম নাই। আমরা পরের স্লাইডে যাই। এইখানে দেখো আমাদের কিন্তু বেশ অনেকগুলা ম্যাথ ছিল, আমাদের চ্যাপ্টার যেহেতু শেষ, আমাদের কিন্তু কি ছিল, যতগুলা কনসেপ্ট আছে সব কনসেপ্ট থেকে আমাদের ম্যাথ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই ম্যাথটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে কি বলা হয়েছে যে একটি বল উপর থেকে গড়াচ্ছে, বলটি আনুভূমিক বেগ 18 মিটার পার সেকেন্ড, সিঁড়ির ধাপগুলোর উচ্চতা 0.2 মিটার এবং প্রস্থও 0.2 মিটার। এখন বলটা প্রথমে সিঁড়ির কোন ধাপকে আঘাত করবে? তো এটা আমরা কিভাবে বের করতে পারি বলতো? এটা আমরা বের করতে পারি, প্রথমে দেখো আসলে ঘটনাটা কি ঘটতেছে। ঘটনাটা এরকম ঘটতেছে যে এটা হচ্ছে আমাদের সিঁড়ি আছে, এটা মনে করো নরমাল একটা ইয়ে, এটা হচ্ছে আমাদের একটা সিঁড়ি, দুইটা সিঁড়ি, তিনটা সিঁড়ি, ঠিক আছে? তো এখানে একটা কি গড়াচ্ছে, একটা বল গড়াচ্ছে। তো বলটা এদিক থেকে আসলো, এদিক থেকে এসে এইভাবে পড়লো, তাইলে এখানে পড়লে আমাদের এখানে আদিবেগটা কত, এখানে ভিটা কিন্তু সোজা এইদিকে আসছিল, নিচে কিছু নাই কারণে নিচে পড়ে গেছে, তাইলে আদিবেগটা হইতেছে 18 মিটার পার সেকেন্ড, তাই না? 18 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যদি আমরা নরমাল একটা প্রাস চিন্তা করি, মনে করো সিঁড়িতে নাই, নরমাল একটা প্রাস যদি চিন্তা করো যে এরকম আছে, এই দিক বরাবর সোজা পড়তেছে, তাহলে এই দিক বরাবর যদি সোজাসুজি পড়ে, তাহলে এক্স অ্যাক্সিসের দূরত্ব কত হবে বলতো? তাহলে এক্স অ্যাক্সিসের দূরত্বটি কি এরকম হবে না, এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা ইন্টু টি, টি যে কোনো কিছুই হোক, এটাই তো আমাদের ফর্মুলা নাকি? আচ্ছা, আর এখানে আমাদের ইয়েটা কত, ভি নট কত, ভি নট হচ্ছে 18, আর এক্ষেত্রে আমাদের থিটা কত বলতো? থিটা আমরা কিসের সাথে নেই, থিটা সবসময় কিন্তু আমাদের আনুভূমিক অক্ষের সাপেক্ষে নেই বা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে নেই। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে আমাদের এখানে কোন কত, এক্স অ্যাক্সিস এইদিকে, আমাদের মারাও হয়েছে এইদিকে, তাহলে এখানে থিটা কত বলতো? থিটা কি 0 ডিগ্রি না? এটা কি বুঝতেছো? হ্যাঁ, অলরেডি সারতাজ, নাফিস, রূপা, ইরা বলতেছে 0 ডিগ্রি। হ্যাঁ, তাহলে থিটা কিন্তু আমাদের 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে cos 0 ডিগ্রি ইন্টু টি, বা এখান থেকে আমরা বলতে পারি 18t, ঠিক আছে? তাহলে এক্স অ্যাক্সিসে যে সামনের দিকে যাবে সেটার ফাংশনটা হচ্ছে 18t। ওয়াই অ্যাক্সিসে কি হবে বলতো? ওয়াই ইজ ইকুয়ালস টু আমাদের ভি নট সাইন থিটা, সাইন থিটা মানে কি, সাইন 0 ডিগ্রি ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই না? হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এইখান থেকে আমাদের ইয়েটা কি আসবে, ফর্মুলাটা কি আসবে বলতো? এখান থেকে আমাদের ফর্মুলাটা আসবে হইতেছে মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এক্স অ্যাক্সিসেরটা আর ওয়াই অ্যাক্সিসেরটা আমাদেরকে বোঝা গেছে? একটু জানাও তো, এটুকু মনে হয় আমরা প্লাসের ফর্মুলা থেকে জানি নাকি? আচ্ছা, সবাই বুঝতে পারছে। আচ্ছা, এখন আমরা হিসাবটা কিভাবে করব যে এক্স অ্যাক্সিসে কত দূর যাবে এই জিনিসটা, মনে করো এক্স অ্যাক্সিসে এই জায়গায় গিয়ে পড়ছে, ঠিক আছে? এটা এটা কয় নাম্বার সিঁড়ি বলো তো? এটা হচ্ছে 1 নাম্বার সিঁড়ি, 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার সিঁড়ি, তাই না? আমরা হচ্ছে ইংলিশেই লিখি।
এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সিঁড়ি, এটা হচ্ছে 2 নাম্বার সিঁড়ি, এটা হচ্ছে 3 নাম্বার সিঁড়ি, তাই তো? তাহলে 3 নাম্বার সিঁড়িতে গিয়ে পড়ছে, যদি ধরে নাও যে 3 নাম্বার সিঁড়িতে পড়ে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কত দূর গেছে বলো তো? এক্স অ্যাক্সিস বরাবর এই যে এই দূরত্বটা না, এই দূরত্বটা কত? এখানে একটা সিঁড়ির দূরত্ব, দুইটা সিঁড়ির দূরত্ব, তিনটা সিঁড়ির দূরত্ব, তাই না? তাহলে 3 ইন্টু 0.2, কারণ এক একটা সিঁড়ির প্রস্থ কত করে? 0.2 করে। তাহলে 3 নাম্বার সিঁড়িতে যদি পড়ে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব কত? 3 ইন্টু 0.2। আচ্ছা, আর যদি যে কোনো একটা n নাম্বার সিঁড়িতে পড়ে, তাহলে কি হবে? তাহলে জানো তো কি হবে? n নাম্বার সিঁড়িতে পড়লে তাহলে আমাদের ফর্মুলাটা হবে হচ্ছে n ইন্টু 0.2, তাই তো? এটা হবে হচ্ছে n ইন্টু 0.2, কারণ আমরা 3 নাম্বার সিঁড়িতেই পড়বে না, কোথায় পড়বে আমি তো জানি না, তাই না? তাহলে n নাম্বার সিঁড়িতে পড়লে দূরত্বটা হবে n ইন্টু 0.2। আচ্ছা, আর 3 নাম্বার সিঁড়িতে যদি পড়ে, তাহলে y অ্যাক্সিস বরাবর দূরত্ব কত বলো তো? y অ্যাক্সিস বরাবর দূরত্ব হইতেছে 1 নাম্বার সিঁড়ির দূরত্ব, 2 নাম্বার সিঁড়ির দূরত্ব, আমরা হচ্ছে হলুদ দিয়ে দেখাই এটা, 1 নাম্বার সিঁড়ির দূরত্ব, 2 নাম্বার সিঁড়ির দূরত্ব, 3 নাম্বার সিঁড়ির দূরত্ব, তাই না? তাহলে এটা হইতে হচ্ছে 3 ইন্টু 0.2, উচ্চতাটাও সেম, দুইটা সিঁড়ির উচ্চতাটাও সেম। আচ্ছা, যদি n নাম্বার সিঁড়িতে পড়ে, তাহলে কত হবে? n নাম্বার সিঁড়িতে পড়লে এই ক্ষেত্রে আমাদের একই ভাবে হবে হচ্ছে n ইন্টু 0.2, তাই না? n ইন্টু 0.2। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস বরাবর দূরত্ব, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস বরাবর দূরত্ব। সো এখন আমরা কি করব? আমরা এই দুইটার অনুপাত নিয়ে আমরা একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। এখন দেখো অনুপাত নিলে কি হয়? অনুপাত নিলে যেটা হইতেছে যে আমরা যদি একটা এক্সট্রা স্লাইড নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের মনে করো y বাই x ই করলাম, y ডিভাইডেড বাই x, তাহলে এটা কি হবে? y ডিভাইডেড বাই x, এটা হবে হচ্ছে আমাদের y অ্যাক্সিসে কি ছিল? মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর এটা হচ্ছে 18t। আবার সিঁড়ির হিসাব যদি করি, সিঁড়ির হিসাব করলে কি হয়? সিঁড়ির হিসাব করলে এটা হয় হচ্ছে n ইন্টু 0.2 ডিভাইডেড বাই n ইন্টু 0.2, তাই না? এই দুইটাই তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর দূরত্ব। তো এখন আমরা যদি এই দুইটা অনুপাত নিয়ে সম্পর্ক বের করার চেষ্টা করি, তাহলে কি এটা এই পাশে কিন্তু সবগুলা কাটাকাটি গিয়ে 1 চলে আসতেছে, আর এই পাশে কি আসতেছে? এই পাশে আসতেছে হইতেছে যে মাইনাস হাফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু কত? হাফ জি টি স্কোয়ার ইকুয়ালস টু এটা হবে হচ্ছে 18t। সো এখান থেকে আমরা যদি হিসাব করার চেষ্টা করি, এখান থেকে আমাদের টাইমটা কত আসতেছে? এখান থেকে আমাদের টাইমটা আসতেছে হচ্ছে এখান থেকে টি টি কাটাকাটি চলে গেলে আমাদের টাইমটা আসবে হইতেছে 18 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8, তাই না? আচ্ছা, এখানে এই মাইনাসটা একটা ঝামেলা করতেছে। সো মাইনাসটা আমরা কিভাবে এলিমিনেট করতে পারি বলো তো? এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হইতেছে আচ্ছা, সো ফর্মুলার ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি? আমাদের এই ক্ষেত্রে আমরা যেহেতু অনুপাত নিতেছি, অনুপাত নেওয়ার ক্ষেত্রে আমাদের বেশ একটা ঝামেলা হইতেছে মাইনাসটার জন্য। তো এই কারণে আমরা কি করব? আমরা কিন্তু এই ফর্মুলাগুলো যখন বানানো হয়েছে, এই যে এক্স অ্যাক্সিস এর ফর্মুলা, ওয়াই অ্যাক্সিস এর ফর্মুলা বানানোর সময় কি করা হয়েছে বলতো? আমরা কিন্তু একটা যে কোনো একটা দিককে পজিটিভ আর তার উল্টা দিককে নেগেটিভ ধরতে পারি, তাই না? ভেক্টরের ক্ষেত্রে আমরা উপরের দিককে পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা ধরতে পারি, নিচের দিককেও যে কোনো একটা ধরতে পারি, কিন্তু একটা প্লাস ধরলে আরেকটা মাইনাস ধরতে হবে, আরেকটা মাইনাস ধরলে আরেকটা প্লাস ধরতে হবে। তো এই সূত্র যখন বানানো হয়েছে, তখন নিচের দিকটাকে কি ধরা হয়েছে বলতো? নিচের দিকটাকে মাইনাস ধরা হয়েছে, তাই না? নিচের দিকটাকে মাইনাস ধরা হয়েছে, উপরের দিকটাকে প্লাস ধরা হয়েছে। তো এই ক্ষেত্রে এই কারণে আমাদের ফর্মুলাটা এরকম একটা ফরম্যাটে আসছে। কিন্তু এরকম ফরম্যাটে যদি থাকে, তাহলে কি হবে? তাহলে দেখো অনুপাতে টাইমের ভ্যালুটা একটু ঝামেলা হইতেছে। এই কারণে আমাদেরকে কি করতে হবে? আমরা কিন্তু চাইলে উপরের দিকটাকে মাইনাস, নিচের দিকটাকেও প্লাস ধরতে পারি। তো উপরের দিকটাকে আমরা যদি মাইনাস ধরি, তাহলে কি হবে বলতো? উপরের দিকটাকে মনে করো আমরা মাইনাস ধরলাম, আর নিচের দিকটাকে প্লাস ধরলাম, তাহলে আমাদের কি হবে? উপরের দিকটাকে মাইনাস, নিচের দিকটা প্লাস। তাহলে আমাদের আদিবেগ কত হবে তখন? আমাদের আদিবেগটা হয়ে যাবে মাইনাস, আর আমাদের নিচের দিকে অভিকর্ষজ ত্বরণ হয়ে যাবে প্লাস, তাই না? এইটুকু কি একটু বুঝতে পারছো কিনা বলো তো? সেই যে প্লাস মাইনাসটা যে আমরা চেঞ্জ করে ফেললাম, হ্যাঁ, এটা এটা কিন্তু বুঝতে পারছে। আচ্ছা, ঠিক আছে। তাইলে এখন দেখো, এখন কিন্তু আমাদের আর ঝামেলা হইতেছে না। এই ঝামেলা কিন্তু আমাদের নরমালি ম্যাথ করার ক্ষেত্রে হবে না। কেন হবে না? কারণ আমরা যে কোনো একটা বের করলেই হইতে পারে। কারণ এই ক্ষেত্রে মাইনাস, এইটা মাইনাস দিলে
আমাদের কি ওয়াইটা প্লাস আসবে। সো এই ক্ষেত্রে আমাদের সমস্যা নাই, কিন্তু আমরা যখন অনুপাত নিয়ে কাজ করতেছি তখন কিন্তু আমরা এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক করতেছি। তো ওই ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হয়, এই কারণে আমাদের যেইটা ধরতে সুবিধা ওইটা আমরা ধরবো, সমস্যা নেই। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে ভাইয়া যেহেতু নিচে পড়তেছে তাই দুইটাই প্লাস হবে। না না, নিচে পড়লে দুইটাই প্লাস হবে কেন? আমরা হইতেছে আদি বেগটা হইতেছে এই ক্ষেত্রে আচ্ছা, আদি বেগটা আমরা ধরে নিতেছি যে এই ক্ষেত্রে, এক মিনিট আমরা ছবিটা আরেকবার আঁকি। এটা এরকম হইতেছে, আদিবেগ এদিকে কিছু একটা থাকলেও থাকতে পারতো। সো আদিবেগ যদি থাকতো, এই কারণে কি আদিবেগটা মাইনাস হইতো, আর নিচের দিকে আমাদের কি হইতো, যদি আমাদের এইভাবে করে ঘুরে পড়তো তখন কি উপরের দিকে একটা আদিবেগ থাকতো না। সো এই কারণে আমরা হইতেছে মাইনাসটা ধরে নিছি, যেহেতু এটা উপরের দিকে কোনো বেগ নাই এই কারণে জিরো হইছে। বাট উপরের দিকে কিন্তু বেগ থাকে নরমালি, কিন্তু উপরের দিকে একটু হলেও যায়, উপরের দিকে গিয়া উপরে গিয়া এরপরে নিচে পড়ে। তো আমাদের এইভাবে আমরা বের করছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বুঝতে পারছে এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের ইয়ে কি হবে, এখন আমরা যদি এই স্লাইডটাতে যাই, এই স্লাইডটাতে দেখো এখন তাহলে আমরা এই মাইনাসটা অমিট করতে পারি। এবার কি হচ্ছে, এবার কিন্তু আমাদের সবগুলা ভ্যালু ঠিকঠাক বের হইতেছে। এবার আমাদের তাহলে আনসারটা কি আসবে বলতো, এখানে টাইমটা কত আসবে? এটা টাইমটা আসে হচ্ছে, আমরা চলো বের করে ফেলি, এটা হবে হচ্ছে 1 মিনিট, 3.67। হ্যাঁ, অনেকে আনসার দিয়েছে, একদম সবাই অলমোস্ট আনসার দিয়েছে 3.67 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 3.67 সেকেন্ড। তাহলে এটা যে এই উপরে থেকে নিচে পড়বে, উপরে থেকে নিচে পড়বে, এটার জন্য 3.67 সেকেন্ড সময় লাগতেছে। তো এই এতটুকু সময় এক্স অ্যাক্সিস বরাবর কত দূর যাবে বলতো? এক্স অ্যাক্সিস বরাবর কত দূর যাবে? এক্স অ্যাক্সিস বরাবর যাবে হইতেছে 18 ইন্টু 3.67। তাহলে এটা কত মিটার যাবে বলতো? 3.67, এটার সাথে আমরা 18 গুণ করে দিই, এটা হবে হচ্ছে 66.12, তাই না? 66.12 মিটার। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 66.12 মিটার গেল, তাই তো? তাহলে কিন্তু আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কত দূর গেছে এটাকে আমরা বের করে ফেলছি। তাহলে সিঁড়ির ক্ষেত্রে আমরা কি করব, দেখো আগের স্লাইডে যদি যাই, এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব কত ছিল? n ইনটু 0.2। সো এই সম্পর্কটা আমরা আবার এই সম্পর্ক থেকে আমরা যদি বের করার চেষ্টা করি যে 0.2 ইনটু n, এটাই তো এক্স অ্যাক্সিস এর দূরত্ব, এটা সমান সমান কত? 66.12। তো এখান থেকে n কত হবে? এখান থেকে n হবে, আমরা ওয়াই অ্যাক্সিস এরটা দিয়েও বের করতে পারতাম, বাট এটা থেকে বের করা সুবিধা। এটা হবে হচ্ছে 66.12 ডিভাইডেড বাই 0.2। এটা কত আসতেছে? এটা আসে হইতেছে 330.61। তাহলে এটা আসতেছে 330.61। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, আমাদের এইটা মনে করো অনেকগুলা সিঁড়ি আছে, এইটা হইতেছে কত নাম্বার সিঁড়ি? এটা হইতেছে 330 নাম্বার সিঁড়ি, ঠিক আছে? এই উত্তরটা কি বলতেছে? উত্তরটা বলতেছে যে 330 পর্যন্ত তো গেছেই, তারপরেও আর অল্প একটু বেশি গেছে। তাইলে 330 নাম্বার সিঁড়ি এই পর্যন্ত যাওয়ার কথা ছিল, এর থেকে আরেকটু বেশি যখন চলে গেছে, তাইলে তখন ওইটা কি, তখন ওইটা কি আসলে 331 নাম্বার সিঁড়িতে পড়ছে না? এটা কি বুঝতে পারতেছে? একটু জানাও তো। হ্যাঁ, তাইলে আমাদের এটা কিন্তু 331 নাম্বার সিঁড়িতে পড়তেছে। তাইলে আমাদের এটা আমরা এভাবে বলবো যে 330 331 331 নাম্বার সিঁড়িতে পড়তেছে, ঠিক আছে? আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এইটাতে কি কারো কোনো প্রবলেম আছে? একটু জানাও তো। 331 একটু উপরে, 331 একটু উপরে মানে এই জায়গায়, বাট এই জায়গায় কি আটকে থাকবে নাকি? ও তো নিচেই পড়বে, এই জায়গায় পড়বে। তো 331 নাম্বার সিঁড়িতেই পড়ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছে। আচ্ছা, তো আমরা সামনেরটাতে যাই। ও, আরো একটা ম্যাথ বাকি আছে। তো আমরা কি করব, এখানে দেখো এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, এটা আমরা অল্প ইয়েতে দেখে চলে যাইতেছি। এক্ষেত্রে দেখো কি করা হচ্ছে, এরকম একটা বিল্ডিং আছে, 45 মিটার উঁচু বিল্ডিং, ঠিক আছে? 45 মিটার উঁচু বিল্ডিং। তো এরপর এটা কি করছে, উপর থেকে একটা কি ফেলছে, একটা চাবি ফেলছে, চাবি ফেলছে। চাবি ফেলার পরে কি হয়েছে যে একদম সরাসরি নৌকার উপরে পড়ছে। নৌকা মনে করো এই জায়গায় ছিল, এই জায়গায় একটা নৌকা ছিল, সরাসরি নৌকার উপর পড়ছে, ঠিক আছে? তো এখন বলা হয় যে যা সমবেগে চলছিল, চাবি যেখান থেকে ফেলা হয় সে বরাবর নদীর উপরিভাগ থেকে নৌকাটি 12 মিটার দূরে থাকলে নৌকাটির বেগ কত? আচ্ছা, তো চাবি যখন ফেলছে, ঠিক আছে, চাবি ফেলার সময় দেখছে যে এইটার যে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আসলে কত দূরে ছিল নৌকাটা? নৌকাটা আসলে 12 মিটার দূরে ছিল, 12 মিটার দূরে এই জায়গায় ছিল নৌকাটা, ঠিক আছে? এই জায়গায় ছিল,
এই জায়গায় ছিল, তখন সে হইতেছে চাবিটা ফেলছে, এখান থেকে কেউ একজন চাবিটা ফেলছে। তো চাবিটা পড়তে 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 যখন এই জায়গায় আসছে, চাবিটা যখন এই জায়গায় পড়ছে, তখন নৌকাটাও সামনে আস্তে 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 এই জায়গায় চলে আসছে। তো এখন নৌকাটার বেগ আসলে কত ছিল, এটা তোমাকে বের করতে বলছে, এটা হচ্ছে ভি। এটা তোমাকে বের করতে বলছে যে নৌকাটার বেগ আসলে কত ছিল। তাহলে কোশ্চেনটা বোঝা গেছে? আচ্ছা, সো কোশ্চেনটা কিন্তু বুঝতে পারছি। সো এখন আমরা কি করব, এখন আমাদের এটা কিন্তু খুবই সহজ, যে উপর থেকে যে পড়ছে, পড়ার জন্য টাইম কতটুকু লাগছে এইটুকু আমরা বের করতে পারি, যে এইচ ইকুয়ালস টু 0 ইন্টু টি, কারণ চাবিটা ছেড়ে দেওয়া হয়েছে, প্লাস হাফ জি টি স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 45 ইজ ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। তো এখান থেকে আমাদের টি কত আসবে বলো তো, কতটুকু টাইম লাগবে? টাইম লাগবে হইতেছে 45 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8, এক মিনিট, রুট ওভার আনসার, এটা হবে হচ্ছে কত, 3.03 সেকেন্ড। এটা হবে হচ্ছে 3.03 সেকেন্ড, তাই না? 3.03 সেকেন্ডে আমরা কি করতে পারতেছি, 3.03 সেকেন্ডে এটা উপর থেকে নিচে পড়বে। তাহলে এই নৌকাটা এই জায়গা থেকে এই জায়গায় 12 মিটার অতিক্রম করার জন্য কতটুকু সময় পাইছে, 3.303 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে এস ইকুয়ালস টু ভিটি, যেহেতু সমবেগে যাইতেছে, এস ইকুয়ালস টু ভিটি। তো কতটুকু গেছে, সে গেছে হইতেছে 12 মিটার। কত বেগে গেছে সেটা আমরা বের করব, এটুকু যাওয়ার জন্য সময় পাইছে 3.03 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের ভি কত আসে, ভি কত আসে দেখি তো, 12 ডিভাইডেড বাই আমাদের যে আনসার ছিল সেটা হচ্ছে 3.96 সেকেন্ড। কি বলি, 3.96 মিটার পার সেকেন্ড, তাই না? 3.96 মিটার পার সেকেন্ড। তাহলে এই জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ, অলরেডি অনেকে আনসার দিয়ে দিছে, আমি সবার নাম পড়তে পারতেছি না, বাট সবাইকে থ্যাংক ইউ, তোমরা যে হইতেছে রেসপন্স করতেছো। আচ্ছা, তাহলে এটাতে কিন্তু আমাদের তেমন কোনো প্রবলেম নাই। তো আশা করি আমাদের হোমওয়ার্কের যে ম্যাথ গুলা ছিল, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। আমাদের চ্যাপ্টার 3 থেকে যা যা কিছু ছিল, সব টাইপের একটা একটা করে ম্যাথ কিন্তু আমরা করে ফেলছি অলরেডি। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আমাদের আজকের যে লেকচারটা, সেই লেকচারটা শুরু করব। তোমরা অলরেডি জানো যে আমাদের এই যে ফিজিক্সের যে এই লেকচারটা আছে, আমাদের কি বলা যায়, ভৌত জগৎ ও পরিমাপের, এখানে আমরা আসলে কি নিয়ে আলোচনা করি, এখানে কিন্তু আমাদের মেইনলি ফিজিক্সের একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়, তাই না? মোটামুটি ফিজিক্সের একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করা হয়, যে ফিজিক্সে আসলে কিভাবে কি হইতেছে। এন্ড সামনের যে চ্যাপ্টার গুলো আছে, সামনের চ্যাপ্টারে বিভিন্ন টাইপের ম্যাথ আছে, বিভিন্ন টাইপের রাশি আছে, যেগুলা নিয়ে তোমরা সংজ্ঞা পড়বা, ওগুলা নিয়ে ম্যাথ করবা, ওগুলার জন্য তোমাকে রেডি করা হয়, তাই না? এই চ্যাপ্টারে কিন্তু তোমাকে মেইনলি রেডি করা হয় যে ফিজিক্সের যে ওয়ার্ল্ডটা আছে, এই জগতে তোমাকে প্রবেশ করানোর জন্য। তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা যে জিনিসটা নিয়ে হচ্ছে কথা বলি, যে আসলে মানে এটা মনে হয় আচ্ছা তোমাদের ভার্সনে ইয়ে করা হয় নাই, মানে এই প্রশ্নটা আমি হইতেছে ফিজিক্সের ইয়েতে সবসময় করি, যে ফিজিক্সে আসলে কি নিয়ে পড়াশোনা হয় বলতো? মানে তোমরা হইতেছে 9-10 অলরেডি পড়ে আসছো, ফিজিক্স নিয়ে পড়ালেখা করে আসছো, তোমাদের কাছে কি মনে হয়েছে যে ফিজিক্স আসলে কি নিয়ে আলোচনা হইতেছে? একটু জানাও তো চ্যাট বক্সে। সাদ বলছে নেচার, সৌরভ বলছে এনার্জি, নাফিস বলছে ভৌত জগৎ, জিনিয়া বলছে ম্যাটার, ইরা বলছে পদার্থ। হ্যাঁ, অনেকে অনেক টাইপের আনসার দিচ্ছে। ইফতেখার বলছে ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স না, কিন্তু শুধু মডার্ন ফিজিক্স নিয়েও কিন্তু আমাদের আলোচনা আছে। আদিবা বলছে জগৎ নিয়ে, ইসরাত বলছে পদার্থ। অনেকে অনেক টাইপের আনসার দিচ্ছে। আচ্ছা, তো এই প্রশ্নের আনসারটা হচ্ছে আমি এইভাবে দেই, যে ফিজিক্সে আসলে আলোচনা করা হয় আমাদের এই দুনিয়া কেমনে চলতেছে এই জিনিসটা নিয়ে। ঠিক আছে, আমাদের চারপাশে বিভিন্ন ঘটনা ঘটতেছে, এই ঘটনা কোনটা কিভাবে ঘটতেছে, কেন ঘটতেছে, ওইখান থেকে আমরা পরের কি ঘটবে এই সবগুলো যে প্রেডিকশন দিতে পারি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে, কি এই জিনিসগুলো নিয়ে আসলে ফিজিক্স আলোচনা করে। ঠিক আছে, তো আমাদের ফিজিক্সের যে ফিজিক্স ইজ অ্যাপ্লাইড ম্যাথস, পদার্থ এন্ড এনার্জি। হ্যাঁ, অনেকে অনেক রকম আনসার দিচ্ছে, সবাইকে থ্যাংক ইউ। তো ফিজিক্সে আসলে আমাদের এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়, যে আমাদের চারপাশে কি কি ঘটতেছে, কেন ঘটতেছে, কিভাবে ঘটতেছে, এটা নিয়ে। তো আমরা কিন্তু সবসময় আমাদের সবগুলা লেকচার এমন ভাবে সাজানো হয়, বা আমরা হইতেছে ক্লাসগুলো এমন ভাবে নেওয়ার চেষ্টা করি যেন হচ্ছে তোমাদের কোন জিনিসটা কেন হইতেছে, এই এই কনসেপ্ট গুলা যেন তোমাদের ভিতরে চলে আসে। কারণ ফিজিক্সটা কিন্তু এই লক্ষ্য থেকে শুরু হয়েছে। ঠিক আছে, দুনিয়া কেমনে চলতেছে এই জিনিস ব্যাখ্যা করার লক্ষ্য থেকে কিন্তু ফিজিক্সটা শুরু হয়েছে। তো আমাদের এখানে এই যে স্লাইডটা আছে, এখানে দেখো অনেক কিছু দেখানো হয়েছে। আমাদের এটা কি দেখানো হয়েছে, এই যে একটা জিনিস আছে,
এটা কি, এটা হইতেছে অণুপরমাণুর ভিতরের জিনিস। এখান থেকে আমাদের বিভিন্ন অণুপরমাণু তৈরি হয়েছে, অনেকগুলো অণুপরমাণু নিয়ে কি হয়েছে, এক একটা পদার্থ হয়েছে। পদার্থ মানে ছোট ছোট পদার্থ টদার্থ নিয়ে কি গ্রহ নক্ষত্র, সেগুলা অনেকগুলা নিয়ে হইতেছে সৌরজগৎ, সেটা অনেকগুলো সৌরজগৎ নিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এরকম সবকিছু। সবকিছু কিভাবে কি কাজ করতেছে এটা নিয়ে কিন্তু আমরা ফিজিক্সে আলোচনা করি, তাই না? সো আমাদের একদম পদার্থের যদি একদম ছোট স্কেলে যদি আমরা চিন্তা করি যে পদার্থের ভিতরে কিভাবে কি ঘুরতেছে, কেন ঘুরতেছে, এক একটা চার্জ কিরকম, প্রত্যেকটা কণার, এগুলো নিয়ে যেমন আমরা আলোচনা করি। আবার বড় স্কেলে গেলে যে সূর্যের চারপাশে পৃথিবী কেন ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে, এই জিনিসগুলো নিয়েও আমরা হইতেছে আলোচনা করে থাকি। সো ফিজিক্সের পরিসর কিন্তু বলতে গেলে আমাদের পুরো জগৎ জুড়ে যা কিছু আছে সবকিছুই কিন্তু আমাদের ফিজিক্সের আন্ডারে পড়ে যাইতেছে, কোনো কিছুই কিন্তু ফিজিক্সের পরিসর থেকে বাদ যাইতেছে না। আচ্ছা, নাফিস বলতেছে, হ্যাঁ নাফিসের আনসারটা হচ্ছে ইয়েস। আচ্ছা, তো এরপর দেখো পদার্থবিজ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য শাখা। তাহলে আমরা এখানে বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে পদার্থবিজ্ঞানের যে আলোচনা সেই জিনিসটা আমাদের এখানে আলোচনা করা হয়েছে যে আমাদের ম্যাথের কথা যদি চিন্তা করো, আমাদের সায়েন্টিফিক সাবজেক্ট বলতে তোমরা এই যে 9-10 বা কলেজে এই পর্যন্ত কি কি জানো, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এন্ড সেইটার সাথে আইসিটিটাকে একটু কনসিডার করা হয়। সো আমাদের ম্যাথের কথা যদি বলি, তাহলে ম্যাথ কিন্তু আসলে মানে ফিজিক্স থেকে ম্যাথ আসে নাই, ম্যাথ থেকে ফিজিক্স আসছে, তাই না? ম্যাথের বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করতে 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 কিন্তু ফিজিক্সের জন্ম হয়েছে। যে আমরা আমাদের চারপাশে কি ঘটতেছে, একটা জিনিস মনে করো নড়তেছে, কেন নড়াচড়া করতেছে, এটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা হচ্ছে ম্যাথের হেল্প নিছি। সো ফিজিক্স কিন্তু আসলে ম্যাথের উপরেই দাঁড়ায় আছে। বাট ম্যাথের উপরে যখন ফিজিক্স দাঁড়াইছে, ফিজিক্স থেকে কিন্তু আমাদের অন্যান্য শাখাগুলো তৈরি হয়েছে। যেমন হচ্ছে পরমাণুর ভিতরে যে ইলেকট্রন প্রোটন আছে, তোমরা হচ্ছে কেন্দ্রমুখী বল পড়ছো না, কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, এই জিনিসগুলো আসলে কিভাবে তৈরি হয়েছে, যে আমাদের এখানে একটা পরমাণু থাকে, পরমাণুর নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরতে থাকে। তো ইলেকট্রন কেন ঘুরতে থাকে, কারণ এখানে এই যে দুইটা প্লাস মাইনাস চার্জ আছে, এটা হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে গেলে পড়বা বা অলরেডি হয়তো পড়ছো। এই প্লাস মাইনাস চার্জ থেকে আমাদের কি হয়, একটা কেন্দ্রমুখী বল তৈরি হয়। কেন্দ্রমুখী বল তোমরা আবার চ্যাপ্টার 4-এ পড়ে আসছো। আচ্ছা, চ্যাপ্টার 4 এখনো হয় নাই, তাই না? তোমরা হচ্ছে চ্যাপ্টার 4-এ গিয়ে পড়বা, নিউটন মেকানিক্স যেটা আছে চ্যাপ্টার 4-এ গিয়ে পড়বা যে কেন্দ্রমুখী বল নামে একটা জিনিস আছে। তো আমাদের কেমিস্ট্রির যা কিছু আছে সবকিছু কিন্তু ফিজিক্সেরই একটা ডেরিভেটিভ, ফিজিক্স থেকেই আসছে। আবার বায়োলজিতেও যা কিছু আছে, বায়োলজিতে হইতেছে লাইট কিভাবে কাজ করতেছে বা যে কোনো কিছু, বা এক একটা মেটাবলিজম, এক একটা শক্তি কিভাবে বাড়তেছে কমতেছে, তাই না? তোমাদের চ্যাপ্টারের নাম এক্স্যাক্টলি মনে নাই বায়োলজির, বাট বায়োলজির অনেকগুলো চ্যাপ্টার এরকম আছে যে এটিপি কত তৈরি হইতেছে, একটা অণু থেকে কতটুকু শক্তি তৈরি হইতেছে, এগুলো সবই কিন্তু আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি, তোমরা জানো, ওইখান থেকে আসছে। তো বলতে গেলে আমাদের যা কিছু আছে ফিজিক্স এই জগতে সবকিছুই মোটামুটি ফিজিক্স দ্বারা কোনো না কোনো ভাবে ব্যাখ্যা করা যাইতেছে। এন্ড এরপর আইসিটি যেটা আছে, আইসিটি কিন্তু পুরাটাই আসলে ফিজিক্স। ঠিক আছে, তোমাদের কম্পিউটারে যা যা কিছু তৈরি হইতেছে বা ইলেকট্রনিক্স এর যা যা কিছু আছে সবকিছুই কিন্তু আসলে ফিজিক্স এর একদম খুবই বেসিক কিছু সূত্র থেকে আসছে। ঠিক আছে, তোমরা হইতেছে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 10 যখন পড়বা তখন দেখবা যে শুধুমাত্র অল্প একটা ছোটখাটো থিওরি থেকে কিভাবে পুরো ইলেকট্রনিক্স এর একটা বিশাল জগৎ তৈরি হয়ে গেছে। তো আমাদের বিজ্ঞানের অন্যান্য যেসব শাখা আছে সবকিছুর সাথে কিন্তু ফিজিক্স আসলে ইন্টারলিঙ্কড। আচ্ছা, এরপরে যদি যাই আমাদের পদার্থবিজ্ঞানের আসলে বিকাশটা কিভাবে হয়েছে সেই জিনিসটা। আচ্ছা, তোমাদের কি কোনো জিজ্ঞাসা আছে এই জিনিসগুলোর মধ্যে? আহ নাফিস বলছে যে আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাসে মনোযোগ দিই, ঠিক আছে নাফিস, আমরা ক্লাসে মনোযোগ দিই। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কি বলা হয়েছে, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। পদার্থবিজ্ঞানের বিকাশটা আসলে কিভাবে হয়েছে। আমরা যে বলতেছি যে মানুষজন দুনিয়া কিভাবে চলে এই জিনিস ব্যাখ্যা করতে গিয়া আসলে ফিজিক্সটা তৈরি করছে, এটা আসলে কিভাবে তৈরি হয়েছে সেই জিনিসটা আমরা যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, প্রথমেই এখানে দেখো একজনের ইয়েটা আছে, একজনের একটা ছবি দেওয়া হয়েছে, ইনি হচ্ছেন গ্রিক দার্শনিক টলেমি। ঠিক আছে, টলেমি সর্বপ্রথম এই জিনিস বলার চেষ্টা করছে যে আমাদের টলেমি হচ্ছে আকাশের দিকে তাকায় বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখছে, গ্রহ নক্ষত্র কখন এক একবার এক এক পজিশনে যাচ্ছে, সূর্য একদিক থেকে উঠে আরেক দিকে অস্ত যাইতেছে। তো এইসব জিনিস দেখে টলেমি বিভিন্ন থিওরি দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন জিনিস বলার চেষ্টা করছে যে এটা মনে হয় সবসময়ই হয়। তো সবসময়ই হয় এরকম কি জিনিস সে বলছে যে আমাদের যে সৌরজগৎটা আছে, সৌরজগৎ নামে একটা জিনিস আছে, সে বলছে যে সৌরজগতের মাঝখানে আছে হচ্ছে পৃথিবী, পৃথিবীর চারপাশে মনে হয় সূর্য নামে একটা নক্ষত্র যেটা হচ্ছে জ্বলতে পারে, সূর্য নামে একটা নক্ষত্র পৃথিবীর চারপাশে ঘুরতেছে। তো মানুষজন দেখতেছে যে আরে আসলে তো এই জিনিস হয়, সূর্য হইতেছে পূর্ব দিক থেকে উঠা পশ্চিম দিকে অস্ত যাইতেছে, পৃথিবী তো স্থির আছে বলেই মনে হইতেছে, তো এইটাই মনে হয় ঠিক আছে।
তো যখন যে জিনিস দেখা যাইতেছে ওই জিনিস হিসাবের সাথে মিলে যাচ্ছে তখন মানুষজন মাইনে নিচ্ছে যে ঠিক আছে। এরপর এই এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটাকে কিন্তু কেউ কখনো কোশ্চেন করে নাই তার সময় পর্যন্ত। এরপরে আরো অনেক বিজ্ঞানী বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করছে। সেকেন্ড যে ছবিটা দেখতেছো এটা হচ্ছে একটা কার্টুন দেওয়া আছে, এটা হচ্ছে বিজ্ঞানী আর্কিমিডিস, উনি হচ্ছে বাথটাবে বসে আছে। তো আর্কিমিডিস এর স্টোরিটা তোমরা মনে হয় সবাই একটু জানো। হ্যাঁ, অলরেডি বলতেছে ইউরেকা। হ্যাঁ, তাইলে আমাদের আর্কিমিডিস কি করছে, একবার এক রাজা হইতেছে আর্কিমিডিসকে বলছিল যে তার যে সোনার মুকুটটা বানানো হয়েছে এই সোনার মুকুটে ভেজাল আছে কিনা এটা বের করো। সোনার মুকুটে ভেজাল আছে কিনা এই জিনিস তো বুঝার উপায় নাই বাইরে থেকে দেখা, তাই না? নরমালি তুমি কেমনে বুঝবা? আচ্ছা, তো আর্কিমিডিস এটা নিয়ে চিন্তা করতেছিল, চিন্তা করতে করতে সে যে জিনিসটা ভাবলো যে সে হচ্ছে এই বাথটাবে গোসল করতে গেছে চিন্তা করতে করতে। এরপর সে যখন বাথটাবে নামছে দেখছে যে কিছু পরিমাণ পানি এদিকে নিচে পড়ে গেছে। এন্ড সে যখন বাথটাবে নামছে সে নিজেকে হালকা একটু একটু পরিমাণ হলেও হালকা অনুভব করতেছে, যখন নরমালি দাঁড়ায় থাকে তার থেকে একটু হালকা অনুভব করতেছে। তো সে এই জিনিস নিয়ে চিন্তা করতেছিল যে এটা আসলে কেমনে হয়, কেমনে এই জিনিসটা হইলো, আমি কেন নিজেকে হালকা মনে করতেছি। তো এই ছোট একটা জিনিস থেকে চিন্তা করতে করতে সে কি বের করে ফেললো, সে প্লবতা বের করে ফেললো, তাই না? এই জিনিসটা তোমরা 9-10-এ পড়ছো যে প্লবতা কি, তুমি যদি পানির মধ্যে একটা খাঁটি সোনা ডুবাও আর যদি একটা ভেজাল মুক্ত সোনা ডুবাও, দুইটা কিন্তু সেম পরিমাণ পানি অপসারণ করবে না, তাই না? দুইটা আলাদা আলাদা পরিমাণ পানি অপসারণ করবে। কতটুকু পানি অপসারণ করছে ওইটা থেকেই তুমি বুঝতে পারবা যে সোনাটা কি ছিল, এটা কি খাঁটি ছিল নাকি এটার মধ্যে ভেজাল মেশানো হয়েছে, তাই না? দেখো কত সিম্পল একটা জিনিস থেকে কিন্তু আর্কিমিডিস এত বড় সড়ো একটা সূত্র বানাই ফেলছিল। এটা পরে নিউটন এসে আরো শেপ টেপ করছে, এটাকে প্লবতা নাম দিছে, আরো অনেক কিছু করছে, বাট মেইন কনসেপ্টটা কিন্তু এই ছোট একটা জিনিস থেকে শুরু হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওই কালে কিন্তু বাথটাব ছিল। তুমি যদি আর্কিওলজিক্যাল সাইট গুলা দেখো, বাথটাবের কনসেপ্ট কিন্তু অনেক আগে থেকে ছিল, কয়েক হাজার বছর আগে থেকে ছিল। এরপর কে আসছে, এরপর আসছে নিকোলাস কোপারনিকাস। কোপারনিকাস কি বলছে, কোপারনিকাস সৌরজগৎটাকে আরেকটু বেটার ভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। সে শুধু সূর্য নিয়ে কাজ করে না, সে চাঁদকেও দেখছে, আরো অনেক কিছু দেখছে। দেখার পর এরপর হইতেছে আলো কিভাবে কত দ্রুত আসতেছে বা কত আস্তে আসতেছে সবকিছু নিয়ে সে একটু চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা করে সে এরকম একটা ডিসিশনে আসছে। কোন ডিসিশনে আসছে, যে আসলে পৃথিবী যে মাঝখানে থাকে, সূর্য চারপাশে ঘুরে, এটা আসলে ভুল। টলেমি যেটা বলছিল ওইটা আসলে ঠিক নাই। সে কি বললো, যে সূর্যটা আসলে মাঝখানে আছে, ঠিক আছে, সূর্য মাঝখানে আছে, এইটার চারপাশে হচ্ছে কি, এইটার চারপাশে পৃথিবী ঘুরতেছে। এন্ড এরপর শুক্র গ্রহ, বুধ গ্রহ, এগুলা কিন্তু আসলে খালি চোখে দেখা যায়, তাই না? মাঝে মাঝে দেখা যায়। রিসেন্টলি কিন্তু আমরা এরকম একটা কিছু দেখছি যে চাঁদের নিচে ছোট্ট করে একটু মার্কারি গ্রহটাকে দেখা যাইতেছে। তো ওইরকম কিন্তু শুক্র গ্রহ, বুধ গ্রহ, এই দুইটা জিনিস মোটামুটি ভাবে দেখা যায়। এই দুইটা জিনিস নিয়ে এরপর হচ্ছে কোপারনিকাস বলছে যে পৃথিবী তো আছেই, সেই সাথে এইরকম আরো কয়েকটা গ্রহ নক্ষত্র আছে যারা হচ্ছে সূর্যের চারপাশে ঘুরে। তো প্রথম প্রথম এই জিনিস কেউ ঠিকঠাক ভাবে পাত্তা দিতে চায় নাই, অনেকে রাইগা টাইগা গেছে যে এটা কি বলতেছে। বাট পরবর্তীতে জিনিসটা আসলে প্রুফ হয়েছে। এটা এরপর প্রুফ করে দেখানো গেছে যে আসলেই সূর্য ঘুরতেছে না, সূর্য কেন্দ্রে আছে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে। তো আমরা এখান থেকে একটা জিনিস, একটা আইডিয়া হচ্ছে আমাদের নেয়ার মতো, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা যে দুনিয়ার আমরা আমাদের ফিজিক্সের তাহলে মেইন লক্ষ্যটা কি, যে দুনিয়া কেমনে চলতেছে এটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ব্যাখ্যা করতে গিয়ে আমরা যে সবসময় সঠিক জিনিসই বলবো এরকম কিন্তু না, ঠিক আছে? কারণ এটার কিন্তু কোনো লিখিত নিয়ম নাই যে এই জিনিস এভাবে চলবে, এই জিনিস এভাবে চলবে, এটা কিন্তু কোনো লিখিত নিয়ম নাই। এটা হচ্ছে অনেকটা তোমাদের এটা হচ্ছে অনেকটা দাবা খেলার মতো, যে দাবা খেলায় তুমি মনে করো নিয়ম জানো না, ঠিক আছে, দাবা কেমনে খেলা হইতেছে, আর দুইজন দুই পাশ থেকে দাবা খেলতেছে, একজন এক একটা চাল দিতেছে, তুমি দেখতেছো, দেখা দেখা তুমি ডিসিশন নিতে পারো, আচ্ছা এই চাল মনে হয় এইভাবে দিতে হয়, ঘোড়ার চাল মনে হয় এইভাবে দুই ঘর গিয়া আর একটা ঘর অন্য দিকে যাইতে হয়, নৌকার চাল মনে হয় সবসময় সোজা অথবা ডানে বামে দিতে হয়। তো এগুলা কিন্তু তুমি কি করতেছো, তুমি দেখা দেখা অ্যাজাম্পশন করতেছো, ঠিক আছে? এরপর তোমার ধারণা কিন্তু ভুলও হইতে পারে। তোমার কাছে মনে হইতে পারে যে মন্ত্রী আর নৌকার চাল মনে হয় একই, যারা দাবা খেলা বুঝো তারা হয়তো রেফারেন্স গুলা বুঝতে পারবা। এরপরে তোমার কাছে মনে করে আচ্ছা না, মন্ত্রীর সাথে হাতির চালের মিল আছে। তো এইভাবে তুমি কি করতে পারবা, তোমার কাছে তুমি নিজে একটা থিওরি বানাইতেছো, এটা ভুলও হইতে পারে, ঠিকও হইতে পারে। যদি ঠিক থাকে তুমি দেখবা যে ঠিকঠাক আছে কিনা, তুমি ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করবা। যদি দেখো ঠিকঠাক আছে তাহলে ওকে, ঠিকঠাক আছে। এরপর ভেরিফাই করতে গিয়ে যদি দেখো যে ভুল আছে, তখন কি করবা, তুমি ওইটাকে আবার শুধরায় নিবা। এইভাবে করে করে কিন্তু সবগুলা ফিজিক্সের রুল আমাদের তৈরি হয়েছে, সবগুলা ফিজিক্সের থিওরি তৈরি হয়েছে। কিভাবে, যে তুমি একটা জিনিস কল্পনা করে নিছো যে আচ্ছা এটা মনে হয় এইভাবে হয়, পরে ওটা এক্সপেরিমেন্ট করে দেখছো যে এরকম আসলেই হয় কিনা, ম্যাথ করে দেখছো এরকম হয়
হয় কিনা, যদি দেখো সব ঠিকঠাক আছে তাহলে আচ্ছা ওই থিওরিটা ঠিক আছে, যদি দেখো ভুল আছে তাহলে কি থিওরিটা চেঞ্জ করতে হবে। এইভাবে করে আমরা ফিজিক্সের পুরাটা ডেভেলপ করছি। আচ্ছা, এরপর কে কে আছে? এরপর আছে বিজ্ঞানী গ্যালিলিও। গ্যালিলিও আসলে বলতে গেলে একদম ক্লাসিক্যাল যে ফিজিক্স আছে আমাদের ফিজিক্সে, এখন আমরা যা যা কিছু জানি সেই জিনিসটার শুরু করছিলেই হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও। ঠিক আছে, বিজ্ঞানী গ্যালিলিও হইতেছে পরন্ত বস্তু সূত্র আবিষ্কার করছে। তুমি জানো, তোমরা সবাই জানো যে উপরে থেকে নিচে ফেলে দিছে, এরপর দেখছে যে দুইটা আসলে বাতাসের বাধা না থাকলে দুইটা একই সময়ে মাটিতে পড়তেছে। এরপর সে কি করছে, সে টেলিস্কোপ দিয়া বিভিন্ন জিনিস দেখছে। এরপর হচ্ছে এই যে সূর্য কেন্দ্রিক যে মডেল আছে এই জিনিসটাও কিন্তু গ্যালিলিও হচ্ছে প্রুফ করে দেখাইছে যে হ্যাঁ আসলে সূর্যটাই সৌরজগতের কেন্দ্রে থাকে। এরপর এই পুরা ফিজিক্সের জগৎটাকে যেই ব্যক্তি একদম চেঞ্জ করে দিছে সে হচ্ছে বিজ্ঞানী আইজ্যাক নিউটন, তাই না? আইজ্যাক নিউটন তোমরা হইতেছে এখন পর্যন্ত পিসার টাওয়ার থেকে একজন বলতেছে হ্যাঁ পিসার টাওয়ার থেকে ফেলে দিয়ে দেখছে, মুনা ঝিটি বলছে কি জন্য জানি, সাইদ বলছে আপনি কি মনে করেন ডারউইনের থিওরি ঠিক কিনা, সাদ বলছে ক্লাসিক্যাল আর মডার্ন ফিজিক্সের ডিফারেন্স কি। এই দুইটা ডিফারেন্স কি এটা বোঝার জন্য তোমাকে সেকেন্ড পেপার চ্যাপ্টার 8 পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের বিজ্ঞানী নিউটন কি করছে, তোমরা কেবলমাত্র হইতেছে চ্যাপ্টার 3 পর্যন্ত পড়ছো, ঠিক আছে? তোমরা ফার্স্ট পেপার পুরোটা পড়বা, সেকেন্ড পেপারের চ্যাপ্টার কোন পর্যন্ত পড়বা, চ্যাপ্টার হচ্ছে 7 পর্যন্ত পড়বা। দেখবা যে সব জায়গায় নিউটনের কিছু না কিছু আছেই। নিউটন সবকিছুতেই কিছু না কিছু আবিষ্কার করে গেছে সব ক্ষেত্রে, ঠিক আছে? তো নিউটনের মানে কত কত টাইপের যে সূত্র আছে এটার কোনো মানে শেষ নাই, ঠিক আছে? তোমরা যত পড়বা ফিজিক্স, কলেজের ফিজিক্স তত বেশি দেখবা। তো নিউটন বলতে গেলে কি করছে, আমাদের চারপাশে খোলা চোখে যা যা কিছু দেখতে পাই, ঠিক আছে? পরমাণু কিন্তু আমরা খোলা চোখে দেখতে পাই না, এটা মাথায় রাখো। খোলা চোখে আমরা স্থূল জগতের যা কিছু দেখতে পাইতেছি অলমোস্ট সবকিছু সে ব্যাখ্যা করে ফেলছে, ঠিক আছে? নিউটন একাই সে এই পরিমাণে জিনিয়াস ছিল। সো এই যে আমাদের চারপাশে যা চোখে দেখা যাইতেছে এইসব কিছু যে সে ব্যাখ্যা করে ফেলতে পারতেছে, এটা নিয়ে পুরা একটা জগৎ তৈরি হয়ে গেছে। সেই জগৎটার নাম কি? জগৎটার নাম হইতেছে নিউটন বলবিদ্যা বা নিউটন মেকানিক্স, তাই না? এটা একদম চ্যাপ্টারের নামই আছে যে নিউটন টটা আসে নাই, এক মিনিট, নিউটন বলবিদ্যা, এটা তোমরা শীঘ্রই পড়তে পারো। এরপরে এই চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 4 যে নিউটনিয়ান বলবিদ্যা। তো এটা কিন্তু পুরা একটা জগৎ তৈরি করে ফেলছে আমাদের ডেইলি লাইফের জিনিসপাতি ব্যাখ্যা করতে গিয়ে। আচ্ছা, এরপর আমাদের কি আছে? এরপর হচ্ছে টমাস ইয়ং। টমাস ইয়ং আসলে একজন ডাক্তার ছিল, বাট সে আসলে অনেক কিছু নিয়ে গবেষণা করছে। সে আলো কিভাবে যাইতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে এই জিনিসটা নিয়ে সে আসলে গবেষণা করার চেষ্টা করছে, এই জিনিসটা নিয়ে টুকটাক কাজ করার চেষ্টা করছে। এরপর একটা জিনিসকে আমি যদি টান দেই, লম্বা করার জন্য টান দেই, তখন কি হবে? তখন সেটা বড় হয়। কিভাবে বড় হয়, কতটুকু বড় হয়, এটা নিয়ে সে কাজ করার চেষ্টা করছে। এবং ওনার নামে একটা কিন্তু স্থিতিস্থাপকতার গুণাঙ্ক আছে, এটা কিন্তু 9 10-এ পড়ছো, তাই না? ইয়ং এর গুণাঙ্ক। সো আমাদের দেখো সবাই কিন্তু নিজ নিজ প্রফেশনের বাইরে গিয়া এই আমাদের নিজেদের যে কৌতূহল আছে কৌতূহলটা মেটানোর চেষ্টা করছে যে কিভাবে আসলে কি হইতেছে। একটা জিনিস যে হইতেছে ওটা কোন একটা কিছু মনে করো নড়াচড়া করতেছে বা উপরে থেকে নিচে যাইতেছে, ডানে বামে যাইতেছে, ওইটা কিন্তু তারা বিজ্ঞানীরা দেখা জাস্ট বলে না যে হ্যাঁ এটা মনে হয় এরকমই হয়, এরকম কিন্তু বলে তারা স্যাটিসফাই হয় না। তারা সবকিছু ডিপে যাওয়ার চেষ্টা করছে যে একটা জিনিস যে হচ্ছে সেটা কিভাবে হচ্ছে। এন্ড তারা এইভাবে চিন্তা ভাবনা করছে কারণে কিন্তু আমরা এখন এত দূর চলে আসতে পারছি, তাই না? নাহলে কিন্তু আমাদের গুহায় থাকা লাগতো। আচ্ছা, তাইলে এখন আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, এরপর থেকে আমাদের জিনিসটা আরেকটু অ্যাডভান্স হওয়া শুরু করছে। বিজ্ঞানী ফ্যারাড কি করছে? আমরা জানি যে কি হয়, দুইটা চার্জ যদি এক জায়গায় রাখি তাহলে কি হয়, এরা একে অপরকে আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে, তাই না? এইটুক পর্যন্ত আমরা জানি। কিন্তু চার্জ যদি গতিশীল হওয়া শুরু করে তখন কি হয়? তখন কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, তখন এদের মধ্যে চৌম্বকত্ব আসা শুরু করে। আচ্ছা, ইয়ং এর মডুলাস বা এরপর হচ্ছে ভাইয়া কথা আটকে যাচ্ছে। আচ্ছা, কথা আটকে গেলে তোমরা একটু নেট কানেকশনটা চেক করো, সমস্যা নেই। আচ্ছা, সো আমাদের চার্জ যদি একটা বেগে গতিশীল হওয়া শুরু করে তখন কিন্তু এদের মধ্যে চুম্বকত্ব তৈরি হয়। এন্ড চুম্বকত্ব নিয়ে কাজ করছেন বিজ্ঞানী ফ্যারাডে। উনি অনেক বেশি চুম্বক দিয়ে কিভাবে কি করা যায়, ট্রান্সফরমার কিভাবে বানানো যায়। এরপর তোমরা এই যে অনেক নতুন নতুন ফোন যেগুলো আছে এগুলোতে ওয়্যারলেস চার্জিং হয়, ওয়্যারলেস চার্জিং আসলে কিভাবে হয় এই জিনিসগুলা কিন্তু আসলে চুম্বকত্ব দিয়েই আমাদের তৈরি করা হয়েছে। এটা তোমরা হচ্ছে পড়বা সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 এ গিয়া পড়বা। আচ্ছা, এরপর হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক যে থিওরি দিছে এই থিওরিটা কি? এই থিওরিটা একদম বলতে গেলে পুরা ফিজিক্সের জগৎটাকে চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে? কারণ এটা নিয়ে আসলে বেশি বলতে গেলে সমস্যা, কারণ তোমরা মানে এই লেভেলে কলেজ লেভেলে এটা বুঝার মতো না যে আসলে মানে আলো জিনিসটা কি।
ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কিন্তু অনেক অনেক থিওরি দিছে যে আলো, একবার দেখা গেছে আলো আসলে একটা তরঙ্গ, তাই না? আলো তো এক প্রকার শক্তি, এইটুকু পর্যন্ত আমরা জানি। এরপর এইগুলা কি সিকিউ আসবে না? সিকিউ আসবে না, মানে সবকিছু যে আশাই লাগবে, মানে পরীক্ষায় আসা লাগবে এর জন্য যে পড়বা, এরকম তো কোনো কথা নাই। দেখো ওই ওনারা যে এত কিছু আবিষ্কার করছে, ওনারা কি পরীক্ষার জন্য আবিষ্কার করছে যে পরীক্ষায় আসবে কোনো কিছু? তো সবকিছু পরীক্ষার জন্য পড়ার দরকার নাই, না এটা সিকিউতে আসবে না, সমস্যা নেই। আচ্ছা, তাইলে আলো এক প্রকার শক্তি, এই জিনিসটা আমরা জানি। তো এরপর দেখা গেল কি, আলো যেহেতু শক্তি, এটা তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যায়? তো বিজ্ঞানীরা দেখলো যে এটা তরঙ্গ আকারে যায়, তরঙ্গ আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে। বিজ্ঞানীরা ওইটা নিয়ে স্যাটিসফাই হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, আলো হইতেছে তরঙ্গ, তাহলে তরঙ্গ কি, শব্দ যেরকম তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, আলো এক প্রকার তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, সমস্যা নাই। কিন্তু দেখা গেল যে আলো সবসময় তরঙ্গের মতো আচরণ করতেছে না, আলো কখনো কখনো কণার মতো আচরণ করতেছে। একবার আলো একটা ছোট জায়গার মধ্যে দিয়ে গেলে ছড়াইতেছে, আবার ছড়াইতেছে না, মানে খুবই উইয়ার্ড আচরণ করতেছে। এটা এগুলো তোমরা সেকেন্ড পেপারে গিয়া দেখবা, ঠিক আছে? এগুলো একটু অ্যাডভান্স টপিক, মানে কল্পনা করার জন্য অ্যাডভান্স টপিক, এই কারণে কিন্তু বোর্ড থেকে কি করছে, এই জিনিসগুলো সেকেন্ড পেপারে রাখছে। তো তোমরা দেখবা এই জিনিসগুলো, সমস্যা নেই, সবগুলো সম্পর্কে ডিটেইলসে দেখবা। তো এই কারণে পরবর্তীতে দেখা গেল যে আলো তাইলে কি আসলে তরঙ্গ নাকি কণা? তো এরপর বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক আসলো, ম্যাক্স প্ল্যাঙ্ক আইসা বললো কি, যে আলো একই সাথে তরঙ্গ, আবার একই সাথে কণাও, এই দুইটাকে মিক্স করে সে একটা নতুন থিওরি দিল। সেটা কি? সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি। ঠিক আছে, কোয়ান্টামের নাম তোমরা শুনছো, যারা মার্ভেলের মুভি টুভি দেখো তারা রিসেন্টলি জানো যে কোয়ান্টামেনিয়া নামে একটা মুভিও বের হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি, কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব দিছে হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, ঠিক আছে? তো এই কোয়ান্টাম তত্ত্ব কি, ফিজিক্সের সব থেকে বড় যে দুইটা দুইটা তত্ত্ব আছে তার মধ্যে একটা হইতেছে আমাদের কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব হইতেছে সব থেকে বড় তত্ত্ব। সেকেন্ড লার্জেস্ট তত্ত্ব, সেকেন্ড বড় তত্ত্ব হইতেছে কার? আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, তাই না? এই দুইটা জিনিস অলরেডি আশা করি সবাই জানে যে কে, কোন বিজ্ঞানী কোন তত্ত্ব দুইটা দিছে। এটা হচ্ছে আপেক্ষিকতা, আপেক্ষিকতা তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আসলে, কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা এত বেশি অ্যাডভান্স, এটা নিয়ে আসলে কলেজে তো আলোচনা হয় না, ভার্সিটিতেও আসলে ফার্স্ট ইয়ারের দিকে আলোচনা হয় না, ঠিক আছে? তো কোয়ান্টাম তত্ত্ব নিয়ে অত বেশি কিছু না জানো, আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে কিন্তু আমরা, আমাদের একটা চ্যাপ্টারই আছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান নামে, এটা হচ্ছে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 8 এ আছে। তো এই জিনিসটা নিয়ে আপেক্ষিকতা, আইনস্টাইন আসলে কি বইলা গেছে, কিভাবে বইলা গেছে, এই জিনিসটা কিন্তু তোমরা ব্যাখ্যা করতে পারবা ওইখান থেকে। আপেক্ষিকতা তত্ত্ব যদি মানে একদম হালকা করে বলি, এটা আসলে কি, এটা দেখা গেছে যে আমরা নরমালি কি বলি, আমরা নরমালি বলে থাকি যে মনে করো আমি হইতেছে কত বেগে যাচ্ছি, আমি হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছি, ঠিক আছে? আরেকটা গাড়িও 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে দুজন একজন আরেকজনকে স্থির দেখবে, তাই না? আবার আমি মনে করো 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছি, আর এই লোকটা 30 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে কি হবে? তাইলে আমি দেখবো যে আমার সাপেক্ষে এই লোকটা কি 20 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে, বেশি জোরে চলে যাবে। সো এন্ড এটা কেন হয়? এটা হয় হইতেছে যেহেতু বেগ দুজনের আলাদা, আমরা একই দূরত্ব অতিক্রম করার জন্য কি টাইম দুজনের সেম থাকবে, বাট দূরত্ব এই লোকটা বেশি অতিক্রম করবে, এটা আমরা জানতাম, তাই না? কিন্তু আইনস্টাইন আসার পরে সে হইতেছে দেখাইলো যে টাইমও আসলে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? মনে করো আমি এই জায়গায় 5 মিনিট লাগায় চা খাইতেছি, ঠিক আছে? এখন আমার পাশে থাকা একজন লোক সে দেখবে যে আমি 5 মিনিট লাগায় চা খাইতেছি, কিন্তু অনেক দূরের একটা গ্রহ থেকে, মনে করো চাঁদে বসে আছে নীল আর্মস্ট্রং, সে যদি দেখে, সে যদি মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীর দিকে তাকায়, সে দেখবে যে আমি আসলে 5 মিনিট ধরে চা খাইতেছি না, তার কাছে মনে হবে আমি আসলে 6-7 মিনিট ধরে চা খাইতেছি, ঠিক আছে? সে, তার চোখে আমি হইতেছে স্লো হয়ে যাব, টাইম আসলে স্লো হয়ে যেতে পারে, টাইম একজনের চোখে আরেকজনের টাইম স্লো হয়ে যেতে পারে। তো আইনস্টাইন এই জিনিসটা তার আপেক্ষিকতা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করে দেখাইছে, ব্যাখ্যা না শুধু একদম প্রুফ করে দেখাইছে ম্যাথ করে, যে এটা আসলে হয়, ঠিক আছে? এইটার ম্যাথ তোমরাও করবা, ঠিক আছে? যে টাইম আসলে কিভাবে স্লো হয়ে যাইতেছে, এটা তোমরা সেকেন্ড পেপারে গিয়া পড়বা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এরপর কি আছে? এরপর হচ্ছে আমাদের তেমন কিছু নাই, বাট এই তো পুরা জিনিসটা থেকে আমরা আসলে কি বুঝতেছি, আমরা যেটা বুঝতেছি যে বিজ্ঞানীরা কি, কিভাবে কি করছে, আমাদের দেখো খুবই ছোট ছোট কিছু কনসেপ্ট থেকে কিন্তু সেটার আনসার দিতে গিয়ে বিজ্ঞানীরা অনেক বড় বড় জিনিস কিন্তু আবিষ্কার করে ফেলছে, তাই না? তো আমাদেরকে মানে আমরা যে ফিজিক্স পড়ার চেষ্টা করতেছি, আমরা ফিজিক্স পড়ার ক্ষেত্রে আমরা কি করতেছি, আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মানে ইন্টেনশনটা এরকম থাকে যে আমরা কি করব, আমরা হইতেছে পরীক্ষায় যা কিছু আসতেছে এই জিনিসটা আমরা পড়ার চেষ্টা করব, এরপর হইতেছে পরীক্ষায় ম্যাথ করব, ম্যাথ গুলা ঠিকঠাক করতে পারলে আমাদের হয়ে গেল, আর কিছু কিন্তু লাগবে না, এইরকম আমাদের মনে হয়। তো এইরকম করলে আসলে আলটিমেটলি লাভ হইতেছে কি? লাভ যেটা হইতেছে যে তুমি হইতেছে ম্যাথটা করতেছো, ম্যাথ করার পরে
এরপর ওই জিনিস ভুলে যাইতেছো, পরের বছর আর ওই ম্যাথ মনে নাই, তো আলটিমেটলি লাভ হইতেছে না। এরপর যে ঝামেলাটা হয় যে তুমি কি করতেছো, এরপর ঝামেলাটা যেটা হয় যে যখন তুমি হইতেছে একদম কলেজের পড়া শেষ করলা, ভার্সিটির পড়া শেষ করলা, এরপর গিয়া তোমার কাছে মনে হইতেছে যে আমি এই যে এত এত কিছু এত বছর ধরে পড়ালেখা করলাম, এই জিনিসটা আসলে কিছুই কাজে লাগলো না। বাট ঝামেলাটা কিন্তু আসলে তোমার মধ্যে, ঝামেলাটা কিন্তু সিস্টেমের মধ্যে না। ঝামেলাটা হচ্ছে যে তুমি আসলে পড়ালেখাটাকে কাজে লাগানোর চেষ্টা করো নাই। ঠিক আছে, পড়াটা আসলে কি কাজে লাগে, ফিজিক্সটা আসলে কি কাজে লাগতেছে, এই দুনিয়া ব্যাখ্যা করার জন্য কাজে লাগতেছে। তো তুমি কিন্তু দুনিয়া ব্যাখ্যা করার চেষ্টা করতেছো না, তুমি হইতেছে পরীক্ষায় পাশ করার চেষ্টা করতেছো। তো তুমি কিন্তু আসলে পড়ালেখাটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগানো, ঠিক আছে। তোমাদেরকে যতগুলো সাবজেক্ট দেওয়া হয়েছে প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। ইভেন বাংলার সিগনিফিকেন্স কিন্তু তোমার জাস্ট রচনা লেখা বা কোনো কিছু পড়া না। বাংলা পড়ানোর সিগনিফিকেন্স হইতেছে যে তুমি একটা জিনিস পড়া নিজে থেকে কিছু লিখতে পারো কিনা, ঠিক আছে। তো এই ঝামেলাটা কিন্তু অনেক সময় হয় যে তোমাকে তুমি হইতেছে অফিস করতে গেছো, অফিসে তোমাকে বাংলা একটা আর্টিকেল লিখতে দিছে, তুমি আর্টিকেল লিখতে পারতেছো না, এন্ড এরপর তুমি বলতেছো যে মানে এই এডুকেশন সিস্টেম আমাকে কিছু শেখায় না। আসলে কিন্তু শিখাইছে, বাট তুমি কিন্তু ওই জিনিসটা শেখার চেষ্টা করো নাই, তুমি শুধু পরীক্ষা ওরিয়েন্টেডই চিন্তা করে গেছো। ইভেন কর্ম জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা, প্রত্যেকটারই কিন্তু এক একটা সিগনিফিকেন্স আছে। তুমি এখন মানে তোমার কাজ যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিগনিফিকেন্স অনুযায়ী ওই জিনিসটা পড়ালেখা করা, ঠিক আছে। তো অন্য সাবজেক্টের আলোচনা বেশি হয়ে যাচ্ছে, ওইটাতে আমরা যাব না। আমাদের ফিজিক্সের আলোচনায় আমরা থাকি। ফিজিক্সে আমাদের দেখো সবগুলা বিজ্ঞানী একটা জিনিস করার চেষ্টা করছে যে একটা জিনিস যে হইতেছে কিভাবে হইতেছে, সবসময় এই জিনিসটা প্রশ্ন করা যে একটা জিনিস কিভাবে ঘটতেছে, কেন ঘটতেছে। তো আমরা ফিজিক্স পড়ার সময় এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি যে একটা কিছু যে ঘটতেছে জাস্ট এরকম তো সবসময়ই হয়, এই কথাটা না বলে আমরা যদি এটা চেষ্টা করি যে এই জিনিসটা যে ঘটতেছে কেন ঘটতেছে, কিভাবে ঘটতেছে, এটার আনসার যদি আমরা খোঁজার চেষ্টা করি, এখন কিন্তু রিসোর্সের কোনো অভাব নাই, ঠিক আছে। তোমার হাতের কাছে ফোন আছে, আহ এরপর হচ্ছে গুগল আছে, গুগলের থেকে আরো অ্যাডভান্স চ্যাট জিপিটি আছে, তাই না। ওখানে তুমি যদি জিজ্ঞেস করো যে এই জিনিসটা কিভাবে ঘটতেছে আমি বুঝতেছি না, আমাকে রিসোর্স গুলা দাও, তোমরা কিন্তু সরাসরি রিসোর্স গুলা পুরো লিস্ট দিয়ে দিবে যে এই ভিডিও দেখো, এই বইটা পড়ো, এই জিনিস করো। তো তোমার কিন্তু রিসোর্সের কোনো সমস্যা নাই, তোমার সমস্যা যেটা সেটা হচ্ছে তোমার ইচ্ছার অভাব। সো আমাদেরকে ফিজিক্সের, তুমি যদি চাও যে 10-20 বছর পরে গিয়া তোমার যেন মনে না হয় যে আমি যা কিছু পড়াশোনা করছি এই জিনিসটা আমাদের কোনোই কাজে লাগে না। অনেক সেলিব্রিটি কিন্তু এই টাইপের স্ট্যাটাস দেয়, তাই না, যে আমি এই ডিগ্রিটা নিছি, এই ডিগ্রি আমার কোনোই কাজে লাগে নাই। তোমার যেন এই 10-20 বছরে পড়ালেখা করার পর তোমার যেন মনে না হয় যে আমি যা পড়ালেখা করছি এটা কোনোই কাজে লাগে না। এটার জন্য কি করতে হবে, পড়ালেখার যেটা হচ্ছে পারপস, যেই সাবজেক্টের যেইটা হচ্ছে পারপাস, ওই পারপাস অনুযায়ী পড়ালেখা করতে হবে। ফিজিক্সে আমাদের জিনিসপাতি গুলো ফিল করে পড়ালেখা করতে হবে, কোন জিনিসটা কিভাবে কি ঘটতেছে এটা ফিল করে পড়ালেখা করতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমরা পরের স্লাইডে যাই। আমাদের দেখো এখানে একটা পোল কোশ্চেন আছে, পোল কোশ্চেন মনে হয় আমরা লঞ্চ করতে পারি। এখানে অনেকেই দেখি তোমরা পোল কোশ্চেন ইয়ে করতে করতে আমি দেখে ফেলি তোমরা কি কি বলতেছো। আইসিটি ভাইয়া, টুডে গোল অফ এডুকেশন ইজ সেট এ গুড জব, কয়টা পর্যন্ত ক্লাস, এই কোশ্চেনটা কেমিস্ট্রিতে কেন করা যায় না, কেমিস্ট্রিতে কেন করা যাবে না? আচ্ছা, একজন এতক্ষণে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম, ক্লাস রুটিন, আচ্ছা। উদ্ভাস রিলেটেড কোশ্চেন গুলা তোমরা হচ্ছে মানে ক্লাস শেষে হইতেছে টাইম দেওয়া হবে, তো তোমরা তখন ইয়ে করো। আচ্ছা, তুর্য একটা কথা বলছে, তুর্যকে থ্যাংক ইউ। পোলটা ইংলিশে, ওমর বলছে কোন ব্রাঞ্চে আছেন, আমি উদ্ভাসের স্টুডিওতে আছি ভাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, পোলটা কি লঞ্চ হয়েছে? আচ্ছা, আমরা আমরা পোলের জন্য আর টাইম দিচ্ছি না, সবাই অলরেডি অ্যান্সার দিয়ে দিছে। তো আমরা এখানে এখানে কি হবে যে তরল পদার্থের নিমজ্জিত বস্তুর, তাইলে তরল পদার্থ আছে, তরল পদার্থে একটা জিনিস ডুবাইলে কি হবে, এই জিনিসটা কে আবিষ্কার করছে এটা অলরেডি আমরা জানি, অলরেডি আমরা আলোচনা করে ফেলছি, এটা হবে আর্কিমিডিস, তাই না। আর্কিমিডিস হচ্ছে তরল পদার্থে একটা জিনিস ডুবাইলে ওটার ঘনত্ব কতটুকু এটা নিয়ে আলোচনা করছে। তো আমরা চলো সামনের দিকে যাই। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের দেখো এখানে আমাদের পদার্থবিজ্ঞানের এই যে এক একটা থিওরি আমরা বানাইতেছি বা একটা ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, এই জিনিসটা যে প্রসেসটা, এটা একটা প্রসেস ফলো করে করে হয়, ঠিক আছে। তো ওই প্রসেসটা এখানে বলা হয়েছে যে আমরা মনে করো একটা ঘটনা ঘটতেছে, কি ঘটনা বলা যাইতে পারে, যে মনে করো কি হইতেছে,
এরকম কি বলা যায় যে একটা বল হইতেছে ঘুরতেছে, ঠিক আছে, একটা বল ঘুরতেছে এবং ঘুরতে ঘুরতে সে সামনের দিকে আগাইতেছে। তো এখানে আসলে কি হইতে পারে, এখানে দুইটা জিনিস হইতে পারে, যে বলটা যে ঘুরতেছে ঘুরার জন্য একটা শক্তি লাগে, আবার সামনে যাইতেছে সামনে যাওয়ার জন্য একটা আরো একটা শক্তি লাগে। তো দুই রকম শক্তি এখানে কাজ করতেছে, এটা আমরা ধারণা করলাম। এই যে একটা আমরা আগে থেকে ধারণা করে নিলাম, এই জিনিসটাকে কি বলে, মানে বাংলায় বলতেছি ধারণা, এটাকে ফিজিক্সের ভাষায় ধারণাই বলে, যে এটা হচ্ছে আমাদের ধারণা। আমাদের শুরুতে একটা জিনিস ধারণা করে নিতে হবে, এরপর আমরা ওই জিনিসটা আসলে ঠিকঠাক মতো দেখবো, ঠিক আছে, আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো যে আসলেই কি হইতেছে। আসলে একটা ফুটবলকে আমরা ঘুরাবো, একই সাথে ঘুরাবো এবং সামনের দিকে দিব, সামনের দিকে যাইতে দিব, তাইলে কি হবে, তখন আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে আসলে ওখানে কতটুকু এনার্জি লাগতেছে। তো এটা হচ্ছে আমরা পর্যবেক্ষণ করে এক্সপেরিমেন্ট করে দেখলাম। তো এরপর আমাদের যে রেজাল্টটা পাওয়া যাবে, ঠিক আছে, ওই রেজাল্ট অনুযায়ী আমরা দুইটা জিনিস পাবো। দুইটা জিনিস কি পাবো, একটা হইতেছে আমরা সূত্র বানাইতে পারবো, আর একটা হচ্ছে তত্ত্ব বানাইতে পারবো। সূত্র কি, সূত্রের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফুটবলটা যে ঘুরতেছে এই ক্ষেত্রে আমাদের যে সামনের দিকে যাইতেছে, রৈখিক ভাবে সামনের দিকে যাইতেছে, এই ক্ষেত্রে আমাদের গতিশক্তি হবে হাফ এম ভি স্কয়ার, আর যখন কোনাকুনি ঘুরতেছে তখন আমাদের গতিশক্তি হবে হাফ আই ওমেগা স্কয়ার। কৌণিক গতিশক্তি নিয়ে তোমরা অধ্যায় 4-এ পড়বা, সমস্যা নাই। তো এই যে দুইটা ফর্মুলা বললাম না, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। আর আমাদের তত্ত্বটা কি, তত্ত্বটা হইতেছে যে এই যে দুইটা জিনিস হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা হচ্ছে যে ঘোরার জন্য একটা আলাদা রকমের শক্তি দরকার, আর সামনের দিকে যাওয়ার জন্য আলাদা রকমের শক্তি দরকার, ঠিক আছে। এই যে দুইটা কথা বললাম, এই দুইটা কথা হচ্ছে আমাদের তত্ত্ব। তাহলে সূত্র জিনিসটা কি, সূত্র জিনিসটা হচ্ছে আমাদের কিভাবে কিভাবে এই প্রশ্নটার আনসার দেয়, ঠিক আছে। কিভাবে হইতেছে, হাফ এম ভি স্কয়ার সূত্রের মাধ্যমে, হাফ এম ভি স্কয়ার সূত্র অনুযায়ী এই গতিশক্তি তৈরি হইতেছে। আর তত্ত্ব কি করে, তত্ত্ব জিনিসটা কেন হচ্ছে, কেন হচ্ছে এই প্রশ্নটার আনসার দেয়, ঠিক আছে, এই জিনিসটার আনসার দেয়। তো এইটাই হচ্ছে আমাদের একটা জিনিস ধারণা করে নিব, এক্সপেরিমেন্ট করব, এক্সপেরিমেন্ট থেকে আমাদের দুইটা রেজাল্ট পাওয়া যাবে, একটা সূত্র আর একটা তত্ত্ব। সূত্র হচ্ছে কিভাবে এই প্রশ্নটার আনসার দিবে, আর তত্ত্ব হচ্ছে কেন কেন হইতেছে এই জিনিসটা, এটার আনসার দিবে। আচ্ছা, এরপরে যে জিনিসটাতে, এরপরে এই জিনিসগুলো সংজ্ঞাগুলা বলা হয়েছে, যে ধারণা। আচ্ছা, সো ধারণা, আমাদের দেখো ধারণার সংজ্ঞাটা কি বলা হয়েছে, ধারণা হলো কোনো ভাব বা চিন্তাধারা বা কোনো অমূর্ত নীতি বা কোনো সাধারণ অভিমত, কোনো কিছু সম্পর্কে সঠিক উপলব্ধি বা বোধগম্যতা হলো ওই বিষয় সম্পর্কে ধারণা। আচ্ছা, মেইনলি এই জিনিসটা সহজ ভাষায় বললে, যে একটা কিছু হইতেছে, কি কি হইতে পারে, পসিবিলিটি কি কি, এটা আমরা আগে থেকে ধরে নিব, এই যে ধরে নেওয়াটা, এটাই হচ্ছে ধারণা, ঠিক আছে। আচ্ছা, অনুকল্প, অনুকল্প হইতেছে যে আমরা একটা, আমাদের যে ধারণা আছে, ধারণা থেকে আমরা একটা ডিসিশন নিব যে এই জিনিসটা মনে হয় সবসময় হয়, ঠিক আছে, যে মনে হয় সবসময় হয়, আমরা একটা জিনিস কল্পনা করে নিতেছি, এই কল্পনা করে নেওয়াটাই হইতেছে অনুসন্ধানের যে অনুমতির সিদ্ধান্ত, সেই জিনিসটাই হইতেছে অনুকল্প, ঠিক আছে। আচ্ছা, আর তত্ত্ব কি, তত্ত্ব হইতেছে যে কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার জন্য আনুষ্ঠানিক চিন্তাধারা। এটা অনেক বেশি বইয়ের সংজ্ঞা হয়ে যায়, মেইনলি যেটা সেটা হইতেছে যে এই যে একটা জিনিস যে আমরা কল্পনা করে নিছি, অনুকল্প, অনুকল্পকে যদি আমরা প্রমাণ করি, PROVE, অনুকল্পকে যদি আমরা প্রমাণ করে ফেলি, প্রমাণ করলেই সেই জিনিসটা কি হয়ে যায়, তত্ত্ব হয়ে যায়। যেমন আমাদের কি বলা হয়েছে, যে শুরুর দিকে টলেমি বলছিল যে পৃথিবী কেন্দ্রে সূর্য হইতেছে, তার চারপাশে ঘুরতেছে, এই জিনিসটা কিন্তু প্রমাণিত হয় নাই, কিন্তু এরপর কেপলার কোপারনিকাস ওনারা বলছে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এই জিনিসটা কিন্তু কি ছিল, ততক্ষণ পর্যন্ত হইতেছে অনুকল্প ছিল। যখনই গ্যালিলিও এটাকে একদম ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিছে, তখন এটা কি হয়ে গেছে, তখন এটা একদম থিওরি হয়ে গেছে, তখন এটা তত্ত্ব হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের তত্ত্ব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সূত্র। সূত্র জিনিসটা কি, যে সাধারণভাবে কোনো নির্দিষ্ট শর্ত বা অবস্থায় সবসময় কি ঘটবে তার বর্ণনা হইতেছে সূত্র, তাই না। যেমন আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র কি, মহাকর্ষ সূত্রের বা আমাদের হইতেছে নিউটনের গতির সূত্র যেটা আছে, নিউটনস ল অফ মোশন, ওই ক্ষেত্রেও আমাদের যে দ্বিতীয় সূত্রটা আছে, দ্বিতীয় সূত্রের আউটকাম কি, দ্বিতীয় সূত্রের আউটকাম হইতেছে F ইকুয়ালস টু ma, তাই না। এখান থেকে আমরা কি বলতে পারি, যে একটা বস্তুকে যদি আমি a পরিমাণ ত্বরণ দেই, তাইলে সে বা F পরিমাণ বল দেই, তাহলে কি হবে, তাইলে সে a পরিমাণ ত্বরণে সামনের দিকে আগাবে, এটা কিন্তু সবসময়ই হবে, তাই না। কিন্তু একটা শর্ত সাপেক্ষে, শর্তটা কি, যে এখানে বাতাসের বাধা থাকা যাবে না বা ঘর্ষণ বল থাকা যাবে না, এরকম অনেক কিছু আছে, বাট এফ বল প্রয়োগ করলে এই পরিমাণ ত্বরণ হবে, এই জিনিসটাই হচ্ছে আমাদের সূত্র। আর স্বীকার্য কি, স্বীকার্য হইতেছে যে যে সার্বিক বিবৃতি দিয়ে কোনো বৈজ্ঞানিক তত্ত্ব শুরু হয় তাকে স্বীকার্য বলে, ঠিক আছে। যেমন ওই যে নিউটনের যে প্রথম সূত্রটা আছে, প্রথম সূত্রে দেখো তো কি বলা হয়েছে,
প্রথম সূত্রের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস বলে নেওয়া হয়েছে যে বাহ্যিক কোনো বল না থাকলে, ঠিক আছে। তো এই যে একটা জিনিস বলে নেওয়া হয়েছে যে বাহ্যিক কোনো বল না থাকলে, এই জিনিসটা কি, এই জিনিসটা একটা স্বীকার্য, ঠিক আছে। এই জিনিসটা হইতেছে আমাদের স্বীকার্য, একটা জিনিস শুরুতেই স্বীকার করে নেওয়া হয়। এরপর তোমরা হইতেছে যখন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি পড়বা চ্যাপ্টার 8 সেকেন্ড পেপারে, তখন দেখবা যে শুরুতে আইনস্টাইন একটা জিনিস স্বীকার করে নিছে যে আলোর বেগ যে কোনো শূন্য মাধ্যমে তুমি যেখান থেকে মাপো না কেন সবসময় কত হবে, 3 লক্ষ কিলোমিটার হবে, ঠিক আছে, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড হবে যে কোনো জায়গা থেকে এই মাপো না কেন। তো এইটা কিন্তু আইনস্টাইন শুরুতেই স্বীকার করে নিছে। এই জিনিসটা হচ্ছে স্বীকার্য, যে শুরুতে একটা কিছু স্বীকার করে নেওয়া, এরপর হইতেছে ওই অনুযায়ী বাকি সবকিছু প্রমাণ করা। আচ্ছা, এরপর নীতিটা কি, নীতিটা হইতেছে যে যেসব সাধারণ সূত্র বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানের ভিত্তি তাদেরকে বলা হয় নীতি। নীতি হচ্ছে যে কোন জিনিসটা সবসময়ই হয়, সবসময়ই হয়, সবসময়ই হয়, সবসময় হয়, ঠিক আছে। যেমন আর্কিমিডিস যে হইতেছে ইয়ে করছে, আর্কিমিডিসের যে আবিষ্কারটা, সেই আবিষ্কারটা কি, সেই আবিষ্কারটা হইতেছে যে একটা বস্তু যদি পানির মধ্যে ডুবানো হয় তাইলে সবসময় সে কি উপরের দিকে একটা ধাক্কা লাভ করে, তাই না, পানি তাকে উপরের দিকে ধাক্কা দেয়। এই যে সবসময় পানি তাকে উপরের দিকে ধাক্কা দেয়, এই জিনিসটা কি, এই জিনিসটা হইতেছে একটা নীতি, ঠিক আছে। নীতিটা কি, নীতিটা হইতেছে যে পানি সবসময় উপরের দিকে একটা ধাক্কা দিবে। এরপর উপরের দিকে ধাক্কাটা কিভাবে দিবে, কত বলে দিবে, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে প্লবতা, তাই না। প্লবতার যে সূত্র, প্লবতার সূত্র কি, প্লবতা এফ সমান সমান এইচ রো জি, তাই না। প্লবতা এফ দিয়ে প্রকাশ করে নাকি পি দিয়ে প্রকাশ করে, আচ্ছা কি দিয়ে প্রকাশ করে এই জিনিসটা আমাদের জানা লাগবে না। প্লবতা আমরা হইতেছে নরমালি যদি আমরা এইভাবে বলি যে প্লবতা, প্লবতা সমান সমান ভি রো জি, তাই না। প্রবণতা সমান সমান ভি রো জি। সো আমাদের কিভাবে আমাদের কি এই জিনিসটা আসলে কিভাবে ঊর্ধ্বমুখী ধাক্কাটা পাইতেছে সেই জিনিসটা বলে হইতেছে সূত্রের মধ্যে, তাই না। যে সবসময় উপরের দিকে ধাক্কা পাবে সেটা হচ্ছে, যেটা সবসময় হইতেছে সেটা হচ্ছে নীতি, আর সেই জিনিসটা কিভাবে হইতেছে সেটা আমরা সূত্রের মধ্যে বলি, ঠিক আছে। তাহলে সূত্র আর নীতির পার্থক্য কি বুঝা গেছে, একটু জানাও তো। আচ্ছা, হ্যাঁ, সবাই সবাই বুঝতে পারতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সূত্র স্বীকার্য নীতি। তো এরপর আমাদের আর তেমন কিছু বলার নাই। তো আমাদের এই ছিল আমাদের এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা মেইনলি কি জন্য, এই চ্যাপ্টারটা মেইনলি তোমাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়েছে যে ফিজিক্স আসলে কিভাবে কি আলোচনা করতেছে, ফিজিক্সের সামনে আমরা কি দেখব, এই জিনিসটা নিয়ে তোমাদেরকে রেডি করার জন্য, ঠিক আছে, ফিজিক্স পড়ার জন্য তোমাদেরকে রেডি করার জন্য হইতেছে এই চ্যাপ্টারটার আলোচনা করা হয়েছে। তো এই কারণে আমরাও জিনিসটাকে ওইভাবেই ইয়ে করার চেষ্টা করলাম, আমরা সেই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করলাম। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের আশা করি আর তেমন কোনো কোশ্চেন নাই। এই চ্যাপ্টারে কিন্তু আমরা তেমন বেশি কনসেপচুয়াল আলোচনা করি নাই, খুবই সুপারফিশিয়াল আলোচনা করছি। সো আমাদের ক্লাসটা মনে হয় এখানে শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো মতো পড়ালেখা করো। আর আজকে সম্ভবত তোমাদের পরীক্ষা আছে, তো পরীক্ষাটা ভালো মতো দাও। সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওকে ভাইরা, আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আর তোমাদের সামনে একটা পোল লঞ্চ করা হয়েছে, তোমরা একটু পার্টিসিপেট করো। আর তোমরা যারা হচ্ছে এখনো এক্সামটা দাওনি, যে আজকে যে চ্যাপ্টার হয়েছে এক্সামটা ছিল, সেটা হচ্ছে তোমরা সবাই, যেহেতু ক্লাসটা আগে শেষ হয়ে গেছে, মানে একটা লেকচার ছিল, তোমরা হচ্ছে এক্সামটাতে সবাই অ্যাটেন্ড করে নাও, ঠিক আছে। আচ্ছা, নিয়ন বলতেছে ভাই আজকে তো কেমিস্ট্রি ক্লাস হওয়ার কথা, রুটিনটা দেখো ভালো করে। আমি হচ্ছে রুটিনের লিঙ্কটা তোমাদেরকে হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে রুটিনটা একটু ডাউনলোড করে রেখে দাও, ঠিক আছে। তো রুটিন ফলো করেই তুমি হচ্ছে ক্লাসে জয়েন করবা। দেখো রুটিনটা তোমরা সবাই পাইছো কিনা একটু জানো। আচ্ছা, জোহরা বলতেছে লাস্ট ক্লাসের রেকর্ডটা দিয়ে দিন, ঠিক আছে ভাই, তোমাদের আইডিতে দিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। রোজার পর ক্লাস কয়টায়, রোজার পর তোমাদের হচ্ছে টাইম জানিয়ে দেওয়া হবে, সন্ধ্যায় হবে অথবা 4-3টা, সেই সম্পূর্ণ টাইমটা হচ্ছে তোমাদেরকে রুটিনে দিয়ে দেওয়া হবে, অথবা রুটিন দেওয়া হয়েছে, তোমরা একটু দেখো, তোমাদের রুটিন আগের মতো করে হবে। উদ্বাসের স্টুডিও কোথায় সেটা জেনে কি করবা তুমি? তোমাদের মেবি হচ্ছে আমাদের আগের যে স্লাইডে ক্লাস হইতো এটা থেকে এটা খুব ভালো হওয়ার কথা, তোমরা তো সবাই চাচ্ছিলে। তোমাদের কেমন ফিল হচ্ছে একটু জানাতে চাই বলছে ভাইরা, যে স্টুডিওতে যে ক্লাসটা হচ্ছে লাইভ ক্লাস, এটা থেকে, এটা আগের থেকে মানে কেমন, মানে ইয়ে ফিল হচ্ছে তোমাদের? ওকে, হ্যাঁ, সবার ভালো লাগতেছে, ওকে ভাইয়া। আমাদের পরবর্তী যতগুলো প্রোগ্রাম হবে তোমাদের ফার্স্ট ইয়ার, পরবর্তী সেকেন্ড ইয়ার, বাংলা, ইংলিশ, আইসিটি সবগুলাই হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডেই হবে। হ্যাঁ, জুম থেকেই করা হচ্ছে, বাট আমাদের যে স্টুডিওতে টিচাররা সামনে এসে, এটা তো এর আগে হয়নি, এর আগে তো শুধু আমাদের স্লাইড থেকে নেওয়া হয়তো, ঠিক আছে, তখন তো তুমি শুধু স্লাইড দেখতে পাই তারা, তাই না। পরবর্তী যেই প্রোগ্রামগুলো হবে সেগুলো হচ্ছে যেমন বাংলা, ইংলিশ এবং আইসিটি, সেটা স্মার্ট বোর্ডে হবে।
হ্যাঁ, আইসিটি এবং বাংলা ইংলিশ হচ্ছে তোমাদের ঈদের পরে হবে। ঈদের পরে তোমরা হচ্ছে রুটিনটা পেয়ে যাবা, পাবলিশ করে দেওয়া হবে তোমাদের ইয়েতে, তো তোমরা হচ্ছে তখন ভর্তি হতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের অনেকেরই একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে কিউএনএ অপশনটা নিয়ে। কিউএনএ তো আমাদের হচ্ছে ওয়েবসাইটে এখন করা আছে। হ্যাঁ, তোমরা হচ্ছে এখানে লাইভ ক্লাস করবা, লাইভ ক্লাসের পরে তোমার যদি কোনো কোশ্চেন থাকে পরবর্তীতে তোমার বুঝতে গিয়ে, তখন হচ্ছে তুমি আমাদের যে ওয়েবসাইটে যে কিউএনএ অপশনটা আছে, তো তোমরা হচ্ছে ওইটা ইয়ে করে দিবা, কি বলে, ওইখানেই কোশ্চেনটা করে দিবা, ওইখান থেকে হচ্ছে ভাইয়া তোমাদের ক্যান্সার দিয়ে দিবেন। আচ্ছা, একজন বলতেছে ভাই আপনাকে তো দেখতে পাচ্ছি না, আমরা হচ্ছে ক্যামেরার পিছনে থাকি ভাইয়া। ওকে, আমাদের ভাইয়াদেরকে দেখতে পারলেই হইলো তোমাদের। আচ্ছা, জিনিয়া বলতেছে ভাইয়া বাংলা ইংলিশ এবং আইসিটি কোর্সের জন্য কত টাকা দেওয়া লাগবে, সেটা হচ্ছে ওই কোর্সটা যখন লঞ্চ করা হবে তোমরা হচ্ছে জানতে পারবা, ঠিক আছে? সবকিছু তোমরা হচ্ছে ওই কোর্সের ইয়াতেই দেওয়া থাকবে, ওকে? ঠিক আছে ভাইয়ারা, আমরা তাহলে এখানে শেষ করছি, আর তেমন কোশ্চেন দেখতে পাচ্ছি না। আগামী ক্লাস ইনশাল্লাহ আবার কথা হবে আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাদের প্যারালাল টেক্সট দেওয়া হয়েছে, তোমাদের যে নতুন পর্বের যে প্যারালাল টেক্সট সেটা দেওয়া হয়েছে, তোমরা হচ্ছে একটু ব্রাঞ্চ থেকে কালেক্ট করবা, আগের যেগুলো যেখান থেকে নিয়েছো এগুলো ওই ব্রাঞ্চ থেকে নিয়ে নিবা, ঠিক আছে? তবে যাওয়ার আগে হচ্ছে ভাইয়াদেরকে একটু ফোন দিয়ে শিওর হয়ে যাবা যে ওই ব্রাঞ্চে আসছে কিনা, ঠিক আছে? ওকে ভাইয়ারা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।